আচ্ছা আচ্ছা বলছো তুমি এটা এগুলা থেকে এরকম আবজন ভালো বলতে যাচ্ছে না সাদা কালো কেন করেছো মা কেমন লাগছে তোমাকে আচ্ছা তোমার বাড়িকে যখন দেখবো সেটা কালারফুল হয়ে যাবে না দেখো দেখ কিরকম লাগছে দেখছে মনে হচ্ছে এটা একটা জানলা অন্ধকার অন্ধকার রাত আচ্ছা নাও বই বার করে জীবন বিজ্ঞান বই বার করো আজকে এই চ্যাপ্টারটা অনেকটা প্রমাণ হয়ে যাবে বেশি পড়াবে বেশি কিছু নেই এই চ্যাপ্টারটা খুব ছোটবেলায় পড়েছো ওইটুখানি তুমি চিনি আমি ম্যাম আমাকে দিন পড়াচ্ছিল কিছু বেবি কিছু পড়াচ্ছিল এরপরে ফুল ফর্ম বলতে এখানে অনেক শর্ট কোশ্চেন আছে দেখ শোনো পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ হ্যাঁ সর্বপ্রথম দেখো পেজ নাম্বার কত দাঁড়াও পেজ নাম্বার 111 বার করো তাহলে পরিবেশ ও তাদের সম্পদ মানে সর্বপ্রথম পরিবেশ সম্বন্ধে জানতে পরিবেশ তাহলে কাকে বলে আমাদের চারিপাশে যে সকল বস্তু আছে সবকিছু বস্তু বা জীব যা আছে সবকিছু নিয়েই কি পরিবেশ আমাদের গাছপালা পশু পাখি কীট পতঙ্গ ব্যাকটেরিয়া ভাইরাস সবকিছু পড়বে হ্যাঁ আচ্ছা এবার চলছে নাইট্রোজেন চক্র নাইট্রোজেনের সংকেত N2 নাইট্রোজেনের সংকেত তাই না নাইট্রোজেন চক্র আবার কি দেখো নাইট্রোজেন সর্বপ্রথমে থাকে কোথায় বাতাসে ধরো থাকে বাতাসে সবথেকে বেশি গ্যাস নাইট্রোজেন এবার দেখো নাইট্রোজেন আবার গাছে যে কোনো গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয় উপাদান কি নাইট্রোজেন তাহলে গাছের নাইট্রোজেন দরকার তাই এই জন্য গাছকে কি দেওয়া হয় আমরা নাইট্রোজেন সার দিয়ে থাকি তাই না এখন প্রশ্ন হচ্ছে যে আগেকার দিনে যখন সার দেওয়া হতো না তাহলে মাটির মধ্যে নাইট্রোজেন আসতে হতো নাইট্রোজেন আসতে চক্রের মাধ্যমে জানে কি বলা হচ্ছে নাইট্রোজেন চক্র ব্যাপারটা হচ্ছে কি যে পদ্ধতিতে পরিবেশ থেকে নাইট্রোজেন প্রাকৃতিক উপায় বা জীবাণু দ্বারা আবদ্ধ হয় যেমন অ্যাজোলার নাম শুনেছো অ্যাজোলা কি করে অ্যাজোলা পানা জলে ভেসে বেড়ায় আর তার পাতার পত্ররন্ধ্রের মধ্যে থাকে অ্যানামিনা ও বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে কি করে নিজের শরীরে সঞ্চয় করে তাই তো এখন যদি অ্যাজোলা যখন পচে যায় তখন ওই নাইট্রোজেনটা কোথায় মিশে যায় মাটিতে তাহলে কি এখানে নাইট্রোজেনকে সংবন্ধন করলো কি অ্যাজোলা বা ঠিক আছে আচ্ছা এবার সেখান থেকে মনে করো ধরো ধানের জমিতে অ্যাজোলা ছিল ধান গাছ সেই নাইট্রোজেনটাকে নিয়ে নিল নাইট্রোজেন ধান গাছে নেওয়ার পর ধানের বীজের মধ্যে স্টোর করা হলো এখন সেই বীজ ফুটিয়ে আমরা চাল ভাত বানিয়ে খেয়ে নিলাম আমার সেটা নাইট্রোজেন চলে এলো বুঝলো আচ্ছা এই যে নাইট্রোজেন চক্রের অনেকগুলো ধাপ আছে সেগুলো কি কি সহজ হচ্ছে নাইট্রোজেন চক্র বা নাইট্রোজেন সংবন্ধন কাকে বলে পরিবেশ থেকে বায়ুর মুক্ত নাইট্রোজেন গঠিত যৌগ রূপে মাটিতে আবদ্ধ মানে কখনোই মনে রাখবে যে কোনো জিনিস যেমন মনে করো ছোটবেলায় পড়েছো যে ছোট ছোট মাছ খেলে শরীরে ক্যালসিয়াম ছোট মাছ মানে চুনো মাছের নাম শুনেছো চুনো মাছ বা পুঁটি মাছ ছোট ও মাছগুলো কি করা হয় পুরো একদম টোটালটাই ভাজা হয় আর টোটালটাই কাঁটার সঙ্গে তাহলে ওই কাঁটার মধ্যে কি থাকে ক্যালসিয়াম থাকে তাহলে এখন বলছে যে কাঁটা খুলে খুলে আমাদের হাড়ে লেগে যায় সেটা আগে হজম হয় হজম হওয়ার পর ক্যালসিয়াম গঠিত আবার যৌগ ওইটা থেকে নতুন যৌগ তৈরি হওয়ার পরে সেটা আমাদের হাড়ে কাজে লাগে তাই তো এটাই বলে যে ক্যালসিয়াম পাই তা নাইট্রোজেনও সেরকম নাইট্রোজেন সরাসরি গাছের মধ্যে ঢুকে যায় না সেটা যৌগ আকারে পরিবেশে থাকে সেটা কি হয় জীবাণুর দ্বারা সংবন্ধন হয় আচ্ছা এবং প্রাকৃতিকভাবে নাইট্রোজেনের সংবন্ধনে চলে আসে প্রাকৃতিকভাবে নাইট্রোজেন তাহলে বাতাসে N2 আছে বাতাসে অক্সিজেন আছে N2 আর O2 মিলে কি তৈরি হবে আচ্ছা এখানে 2O2 করে দিই তাহলে 2NO2 2NO2 ঠিক আছে আচ্ছা এটা কিন্তু নাইট্রোজেন ডাই অক্সাইড হওয়ার আগে না নাইট্রোজেন মনো অক্সাইড আকারে থাকে 2NO 2NO এবার দেখো 2NO এর সঙ্গে বাতাসে আরো অক্সিজেন আছে তাহলে সেই ক্ষেত্রে হয় কি আরো অক্সিজেন জুড়ে যায় যে তৈরি হয় কি 2NO2 বুঝা গেল আচ্ছা এবার এই যে NO2 আছে NO2 আবার জলের সঙ্গে মিশে NO2 কি করে জলের সাথে মিশে যায় প্লাস H2O তাই NO2 যখন জলের সঙ্গে মিশে তখন কি তৈরি করবে HNO2 তৈরি করবে HNO2 প্লাস HNO2 আচ্ছা HNO2 টা আগে দেওয়া আছে ঠিক আছে তাহলে এই HNO2 এর নাম কি নাইট্রিক অ্যাসিড হয়ে গেল
এই যে নাইট্রিক অ্যাসিড তৈরি হলো এটা কি বৃষ্টির আকারে মাটিতে ঝরে পড়তে পারে, আর যে ঝরে পড়ুন তখন মাটিতে NO3 পরিমাণ বেড়ে যাবে, তাই নাইট্রোজেনের পরিমাণ বাড়বে। আচ্ছা এবার তাহলে প্রথমে কি ছিল, প্রথমটা ছিল প্রাকৃতিকভাবে নাইট্রোজেন সংগ্রহ। তাহলে প্রসেসটা কি, প্রথম ধাপে কি বলা হলো, পরিবেশের নাইট্রোজেন বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন মনোঅক্সাইড তৈরি করে। দ্বিতীয় ধাপ কি হলো, নাইট্রোজেন মনোঅক্সাইড বাতাসে থাকা অতিরিক্ত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। নাইট্রোজেন ডাইঅক্সাইড বাতাসে থাকা জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে নাইট্রোজেন। আচ্ছা নাইট্রোজেন ডাইঅক্সাইড এর সামনে এইচ আছে, তাহলে এর নাম কি হবে? হ্যাঁ এইটার নাম আমি আজকে বলে দেবো, এইটার নাম তোমরা সার্চ করে বা যেখান থেকে পারো খুঁজে আনবা, যদি বইতে দেওয়া থাকে বেটার, না থাকলে খুঁজে আনবা। হ্যাঁ আচ্ছা এই জেনারেটরের নাম কি? নাইট্রোজেন ডাইঅক্সাইড। হ্যাঁ নাইট্রাইট, ঠিক আছে। আচ্ছা আমি একটা উদাহরণ দিই, দেখেন এই যে আরে দেখে দাও HCO3 এর নাম কি? CO3 মানে কি? কার্বনেট। তাহলে HCO3 মানে বাইকার্বনেট। বাইকার্বনেট। মানে যে কোনো জিনিসের সামনে যদি একটা H চলে আসে তাহলে আমরা কি বলি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নাইট্রাস, মানে এটা কি বলতো নাম দেওয়া আছে নাইট্রাস, এর রাসায়নিক নাম ঠিক আছে, রাসায়নিক আলাদা আমি বলে দিই চেষ্টা করে আসবে দেখো। আচ্ছা এরপর চলে আসি জীবজ নাইট্রোজেনের সংবন্ধন। আচ্ছা তাহলে প্রথমে কি বললাম, যে পদ্ধতিটা বললাম একটু সেটা কি ছিল, প্রাকৃতিক উপায়। এবারে যে জীবজ, জীবজ মানে কি বিভিন্ন জীব, যেমন নাইট্রোজেন সংবন্ধনকারী একটা জীবের নাম বলো, দেখে দেখে বলবা। অর্বুদের নাম শুনেছো জীব? অর্বুদ, মটর গাছ বা ডাল জাতীয় সে অর্বুদে কোন ব্যাকটেরিয়া থাকে? আরে বাবা নাইট্রোজেন ও ধরে আনে, ওই ব্যাকটেরিয়াটার নাম কি যে অর্বুদ তৈরি করে? রাইজোবিয়াম। পরীক্ষার সময় রাইবোজিয়াম লিখো না আবার, রাইজোবিয়াম, ঠিক আছে। শিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদ তৈরি করে। আচ্ছা এবার হচ্ছে আরো আছে যত আছে শৈবাল আছে, শৈবালের নাম শুনেছো? কোথায় থাকে শৈবাল? এই যে বৃষ্টি হচ্ছে যেখানে যেখানে একটু একটু জল জমছে সেখানে শৈবাল তৈরি হয়ে যাচ্ছে। ওদের দিক থেকে অ্যান্সারটা ঠিকই আছে। আচ্ছা তাহলে এখন ব্যাপারটা হচ্ছে কতগুলো বিষয় বললাম, কি বললাম সর্বপ্রথম কি বললাম, নাইট্রোজেন স্থিতিকারী জীবাণু যথা ক্লস্ট্রিডিয়াম, অ্যাজিডোব্যাক্টর, আবার কিছু শৈবাল আছে অ্যানাবিনা নষ্ট, এটা কি করে, দেহাবসবুজ শৈবাল পরিবেশ থেকে সরাসরি নাইট্রোজেন নেয় এবং নিজের শরীরে আবদ্ধ করে। আচ্ছা আমি যদি উদাহরণ দিই দেখবো, উদাহরণটা কেমন দেখবা যে তোমরা যদি খেয়াল করে থাকো, এই যেগুলো খেয়াল করতে দেখবা যে এই রাস্তার সাইডে না মাটিগুলো ছিল, জায়গায় জায়গায় গর্ত হয়েছে এরকম। এই যে গরমকাল যেটা ছিল দেখবা যে এর মধ্যে গরমকাল যেরকম বৃষ্টি হয়েছিল এর মধ্যে জল জমেছিল, জমার পর হয়েছিল কি এর মধ্যে প্রচুর প্রচুর শৈবাল জমেছিল, একদম জট জট শৈবাল বেঁধেছিল। তার মধ্যে থেকে গরমকালের মধ্যে এখানে বুদবুদ ছিল, মানে এগুলো অক্সিজেন তৈরি করে প্রচুর অক্সিজেন ছিল হয়েছে। এবার দেখো দিনের পর দিন যত সময় যায় শৈবালগুলো সবুজ থেকে ক্রমশ হলুদ হয়ে যায়, হলুদ হয়ে যাওয়ার পরে আবার পচে যায়, দিয়ে এখানে মোটামুটি একটু গরম থাকার কারণে জল জল শুকিয়ে মারা গেল। ক্লিয়ার? দেখবা যে এখানে দুব্বো ঘাস জন্মে, ভালো করে দেখবো খুব খেয়াল করে, এখানে দুব্বো জাতীয় ঘাস জন্মে, দেখো সাইডেও ঘাস থাকে এখানেও ঘাস থাকে, দেখো এখানকার ঘাসগুলো বেশি লম্বা লম্বা। হ্যাঁ দেখানো হয়, হ্যাঁ কারণ এই যে শৈবাল ছিল, শৈবাল মাটি থেকে নাইট্রোজেন নিয়েছে, এবার তাহলে এখানকার মাটিতে তো নাইট্রোজেন কম, এখানে শৈবাল যুক্ত মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেশি, এই গাছগুলো বেশি নাইট্রোজেন পেয়েছে, তখন এগুলো কি হয়, হ্যাঁ বড় বড় হয়। কেমন লাগছে, কেমন লাগছে না যে বাড়ি গিয়ে ইউটিউবে যখন দেখবো ঠিক ঠিক যাবে। ছবিগুলো কেমন লাগে? দেখে যা
নাম লিখ বাবা ওই একটা বছর না দিলে নাম নিলাম চলে দেবের নাম নিলে ওই ছবি তুই এরকম কেন? ভূত কেন? ছবিটা কেন কিছু লেখো ছবি কেমন ইয়ে দাগ দাও দাগ আচ্ছা এই পদ্ধতিতে সুবিধা ছিল ব্যাপারটা যে জুম পরিষ্কার হবে দেখো পরিষ্কার সাদা কালারে কি বোঝা যাচ্ছে হ্যাঁ 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 কিন্তু সাদা বোর্ডে কালো তো অতটা বোঝা হ্যাঁ ভালোই লাগছে তুমি তো ভূত হয়ে গেছো, তাহলে আর মজা আসবে না। কি হয়েছে সে তো তাহলে আর ব্যবসায় মজা আসবে না। আচ্ছা না বসো ভালো কথা, সোমবারে কি পড়াবা? না তোমাদের ছুটি থাকবে দীর্ঘ সময়ের একটা ছুটি থাকবে সেটা হচ্ছে সোমবার বৃহস্পতিবার 2 মাস, 1 মাস। ওরে বাবা দীর্ঘ সময় তো 2-1 মাসই তো হয়। দীর্ঘ সময় না 2-3 দিনের দীর্ঘ সময় দীর্ঘ সময়। হচ্ছে আজকে তো না দিতে পড়াচ্ছি সোমবারে ছুটি থাকবে আর বৃহস্পতিবার আর বৃহস্পতিবার ছুটি থাকবে কোথায় যাবা তুমি সোমবার বৃহস্পতি। মামা বাড়ি যাবো কেন দাদা দাদা বিয়ে বিয়ে আছে। ঠিক হচ্ছে দাদা বিয়ে বিয়ে করাবো। আমার দাদার বিয়ে তাই মামা বাড়ি যাবো মামা বাড়ি দাদার বিয়ে। তুমি বিয়ে করো। ওয়াই বিয়ে করে লাভ নেই অশান্তি বিয়ে করবো কেন মানে আমি জীবনে একটা কারণ তো খুঁজতে চাই যে হ্যাঁ এই কারণে বিয়েটা করতে হবে কারণটা খুঁজে পাই তারপরে ভাববো হ্যাঁ মানুষের তো কারণ থাকে অনেকে কারণ থাকে তো কারণটা আছে একটা কারণ কি ধরো ধরো সবারই ফোন করলাম, জন্ম আছে মৃত্যু আছে ফোন ঠিক আছে করলাম, বললাম, তুমি যখন মারা যাবো, যাবে তখন এই বাড়ি বাড়ি গিয়ে মানে 3-4 দায়িত্ব বলে হয়ে যাবে ডাকলাম। আমার দাদা আছে ছিল না। দাদা তো দাদা তো বিয়ে করছে করছে রেকর্ডটা যা হয়েছে ওকে ধরে বেঁধে বলতে দেবো শুনলো না? ও ঝামেলা টামেলা পোয়াবে এদিকে বৌদি রান্না তো করবে আমি খেয়ে নেবো মানে বৌদির সাথে তোমার ঝামেলা হতো তাহলে আমার বাবা আছে আমি তোমার দাদা- আমাদের সবাই রান্না দিই কি হলো? আর কারোর ওই মানে বেশি যে রান্না বান্না করতে হবে ওরা নিয়ে ইচ্ছে যা হবে তাই ভালো মানে আজ পর্যন্ত বাবা রান্না করেছে আমি রান্না দাদা রান্না এরকম তো হতে পারে যে সবার রান্না ঠিকঠাক আছে দেরি করে সবাই তো চুপচাপ খেয়ে নিচ্ছে বৃষ্টি হচ্ছিল, দাও, ওনার দাদা কাছে কি হলো 7:30টায় ফোন করি। ওনার কাছে এটা হলো যে আমরা খাবারটা এই ফোনের জন্য খাই টেস্টের জন্য খাই ওইটা না, আমি দাদাকে ফোন করি। ইয়েস ওরা এটা ফোন উদ্দেশ্য করেছিলাম। ওই জন্য সমস্যা তাহলে পেট ভরার জন্য যদি করো তুমি বাইরে থেকে স্লাইস বা পাউরুটি দিয়ে ওটাকে গুঁড়ো করে নেবে না না অবশ্যই দিয়ে আলু সিদ্ধ মেখে ওটাকে এরকম চেপে চারপাশ দিয়ে এরকম ও, কেটে শুধু দেবা, কি, বিশাল পেট। এই, এটা গলে? ভাল লাউ বানালো ও তেল প্রচুর হ্যাঁ, এই কথা- আমরা হেলদি জিনিস যে কথাটা বলার ছিল, স্যার। আনহেলদি খাই না দাদা, মানুষকে বিয়ে করেছে তো পেট খাওয়ার জন্য? মানুষকে বিয়ে করার কথা কি বলতে হবে না, হচ্ছে বলে, আমরা তো খাওয়ার কথা বলবো ওই খাওয়ার জন্য কি মানুষ বিয়ে করে? হ্যাঁ খাওয়ার সময় তো বিয়ের সম্পর্ক নেই কেবলই তো বললেন। না আমি তো বিয়ে বাড়িতে যাচ্ছি মানে আমাকে খাওয়ার জন্যই ডেকেছি হ্যাঁ, আমাকে খাবে না আমি খাবো যা এবার তুমি আরো ভূত। ওই তালা চিনে চাপ দিয়ে দাও একবার হ্যাঁ অটো ফোকাস হয়ে যাবে যাক ঠিক আছে বোর্ডে এখানে একটা ছাপ, ওখানে একটা ছাপ, ওখানে একটা ছাপ কেন? ওই ওই আলোটা পড়ছে না দেখো, আমি বলছি তো পরিষ্কার হয়ে যায় যে কোথায় কি হচ্ছে এই যে অসুবিধা হলে কি ঠিক ক্যামেরা? আছে দেখবো তোমার সঙ্গে তো ফুল এইচডি দেখা এটা কি ক্যামেরা? ফোনের ডিসপ্লেটা সাদা কালো করা আছে। এটা তো মনে হচ্ছে ভূত ধরে যাবে এই ক্যামেরা। হ্যাঁ আচ্ছা সেরকম। এবার একটু দেখতে অসুবিধা হচ্ছে কিন্তু আমার লাইট তো চলার কথা যা। এই যা। সুইচটা আর স্প্রিং খারাপ হয়ে গেছে এই তো এবার ঠিক আছে আচ্ছা এবার শোনো এবার বুঝছি তো। তাহলে আচ্ছা তাহলে আপাতত আমি নাইট্রোজেন সংবন্ধনের জন্য কত কত কথা পেজ বলেছি সর্বপ্রথম হচ্ছে প্রাকৃতিক উপায় 2 নম্বর কত হচ্ছে পেজ পড়াচ্ছ? 112 112 আর জীবজ নাইট্রোজেন সংবন্ধন এখন জীবজের মধ্যে আমি একটা কি বলছি স্বাধীন জীবের দ্বারা সেটা কি আচ্ছা স্বাধীন জীবের দ্বারা মানে কি যেটা স্বাধীনভাবে স্বাধীনভাবে মানে হ্যাঁ ঠিক কারোর মানে শরীরের মধ্যে পরজীবী নাই হ্যাঁ কিন্তু এবার রাইবোজিয়াম যেটা এটা তো ছিল পরজীবী। সেটা হচ্ছে অর্বুদে থাকে মূলের মধ্যে একটা অর্বুদ তৈরি করে বাড়ি বানায় তার মধ্যে থাকে আচ্ছা তাহলে কোন কোন উদ্ভিদে থাকে ছোলা মটর শিম ইত্যাদি উদ্ভিদ মূলে থাকে আচ্ছা এবার চলে যায় আরেকটা জায়গা হচ্ছে অ্যানাবিনা দেখো অ্যানাবিনা এমনি প্রাকৃতিক উপায়ে যে কোনো একটা জলাশয়ে থাকতে পারে আবার অ্যানাবিনা কোথায় থাকে এটাকে বলেছি কি অ্যাসোলার মধ্যেও থাকে তাহলে অ্যানাবিনা এমন একটা ব্যাকটেরিয়া যেটা স্বাধীনভাবেও নাইট্রোজেন সংবন্ধন করে আবার অ্যাজোলার মধ্যে মৃতজীবীদের মাধ্যমে কিন্তু নাইট্রোজেন কিন্তু তোমাকে এখানে ভালো লাগে, তুমি যখন এই ভিডিওটা ইউটিউবে ছাড়বা তখন তোমাকে এরকম লাগবে, ভালো লাগবে। না না এই না সাদা তোমরা যেমন কালারফুল দেখতে হবে কালারফুল দেখতে হবে ও, আমরা কালারফুল দেখতে পারবো? এখানে শুধু যেখানে শুধু এটা এরকম হচ্ছে কালো বোর্ডটা তখন কালো। আমাদের এই সব যেমন- ভিডিও তো খুঁজে পাই না ইউটিউবে বাকিতে আছে তো। কই? ইউটিউবে সার্চ করবা এসএস ডিসি এটাই তো আর তারা জন্য অফ করে আছে, অফ করে ডিসি আছে। ডিরেক্ট কাট ও তার জন্য অন করো এসে রিসার্চ করবো
তারপরে ভিডিওতে যাওয়া দেখ ক্লাস 10 এ দেখে নেব ও, আমি আমার তো তুমি কিছু ছাড়লে আমার পুরো আগে ওরা এখানে করে বেশি ভালো বোঝা যাচ্ছে মনে হয়। কাজে এবার শোনো এবার আমার চলে আসি হচ্ছে লিখছে হেভি বোঝা যাচ্ছে। শিল্পজাত নাইট্রোজেন সম্বন্ধন শিল্পজাত নাইট্রোজেন শিল্পজাত মানে শিল্পে ব্যবহৃত যেসব একদম তাহলে শিল্পজাত ব্যাপারটা হচ্ছে কি দেখো নাইট্রোজেন সহজ যেটা আছে সেটা হচ্ছে সার সেটা কি সার দেখো মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ করে কি করে উল্টে পড়াচ্ছ। 113 বৃহস্পতিবার পড়াইছিলে মাটির জীবদেহে হ্যাঁ বৃহস্পতিবার পড়াইছিলে বৃহস্পতিবারে শ্রেয়া ছিল না ওই শ্রেয়াগারে জেরক্স দিয়েছিল স্বল্প আচ্ছা তাহলে 113 মধ্যে ফোন করেছিলাম। আচ্ছা 113 মধ্যে কি দেবো বলে বলে এসি কি মাটির- করবি? আ- বৃহস্পতিবার ফোন করেছিলাম, তুমি বললে এসি কি করবি? হ্যাঁ এসে আর- কি আর- করবা? আমি বললাম পরীক্ষা ছিল আমি বললাম পড়তে আসবে না আসবো তখন কম লেখার মানে কি ছিল ওটা আজকে। না না ওকে লিখে দিলাম আসবা না এই তো আমি লিখে দিলাম কাল পড়তে যাবো তুই আমারটা দিয়ে লিখে কালকে বলেছো হ্যাঁ আজই তো করতে আসতে হবে হয় কাল কোথায় বললাম বৃহস্পতিবার যেদিন পড়া ছিল আচ্ছা সেদিন তারা আমি কাল পড়তে পারবো লেখা ছিল আর মানে আমার মধ্যে বুধবার রাত্রে আমি তোমাদের বলে দিয়েছিলাম পরীক্ষা সব শেষ হবে তারপরে আসবো বলেছি তো বলবো। এখন বললো যে আমি এই কথাটা বলে যাওয়ার পরে সব ভুলে যাই কার কবে পরীক্ষা কোন ব্যাচে কে কোন ফোন করছে আমি তো মনে রাখি না গ্রুপে তো কত মেসেজ দেখেছি তাই গ্রুপে কোচ হ্যাঁ ও বলেছে আমার পরীক্ষাটা শেষ আমি ঠিক আছে কালকে এসো আর আয়ালা দাদা তাহলে আমি কাল করতে যাবো না তোমার তো পরীক্ষা শেষ হয়ে তুমি কেন আসবে কাল করতে যাবো তুমি না পরীক্ষায় তো আসবা। নেয়নি সেদিনটা। হ্যাঁ সেই তো সেদিনকে পরীক্ষা- পরীক্ষাই নেয়নি আমাদের। কেন কে পড়তে যাচ্ছে না কে মরে গেল তোকে ও পড়তে যা- তো কখন মরে গেছে দাদা মরে গেছে আমাদের বাসটা খেয়ে গেলাম পরীক্ষাটা দিতে পারলাম না ভালো হয়েছে একটা কি, আর ওই যে পরীক্ষা। আর কালকে তো সেরকম মজা হলো না তোমাদের ছুটি দেয়নি আরে ওইটা পরীক্ষা মানে জানছি। তুমি বলবে ওরে ছেলে বড় হয়ে গেছে বিয়ে দিতে কই ব্যাংক তোদের স্কুল তো ছুটি হয়ে গেল তোদের ওই লোকের সময় এদেরকে আমি প্রতি দেখি। বছর এই স্কুলের টিচার নিয়ে হতো। সামনে দিয়ে হেঁটে হেঁটে গেলাম, বললাম এই যে শরীরের ভাব দেয়, এখন অন্যদিকে বললাম তুই শুনিস নি? আচ্ছা নাও এটা বলা হচ্ছে মাটিতে নাইট্রোজেন কিভাবে জীবদেহে প্রবেশ করে ধান খেতে আলোচনা করা যায় তাহলে ধান খেতে আর ধান খেতে বলে। ধান গাছ যখন বড় হয় তখন কি হয় দেখো যে ইউরিয়া ছিটানো হয় না ইউরিয়া কেন ছিটানো হয় ইউরিয়া ছিটানো হয়, ওটা তো ভালো না ইউরিয়া। বাহ আপেল ধান। ভালো না তো সার ছাড়া তো এখন এই মোরা সবই সার কোথায় ডাক্তারের স্কুলে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ইউরিয়া ছিটানো কেন হয় ওটা কোন নাম্বার? এটা 3 না হচ্ছে 4 বার যে আছে। গাছ তাড়াতাড়ি বড় হয়। বহুত গাছ নাইট্রোজেন শোষণ করে তাড়াতাড়ি বড় হতে পারে আচ্ছা 2 নাম্বার জীবদেহে নাইট্রোজেন মাটিতে পুনঃপ্রবেশ মানে জীবদেহ থেকে নাইট্রোজেন কি করে মাটিতে পড়ে যেমন মনে করো আমি ধান গাছ চাষ করার সময় ইউরিয়া ছড়ালাম এখন ধান আমি ধানে ইউরিয়া না দিলে দই বলতে পয়সা করে করে। আচ্ছা এবার হচ্ছে ধান গাছ ইউরিয়াটা নিল হ্যাঁ। হয়েছে নেওয়ার পর সে বড় হয়ে গেল এবং ধান আমরা কেটে নিলাম যে বিচুলি তৈরি হলো এই বিচুলি যদি আমি ধান কেটে ছড়িয়ে রাখি সেটা কি হবে কিছুদিন পর মাটিতে পচে মিশে যাবে তা ওই শরীরের মধ্যে নাইট্রোজেন ছিল কিছু ছিল। ছিল সেটার মাধ্যমে আবার মাটিতে ফিরে যাবে এটা চলেছে অ্যামোনিফিকেশন অ্যামোনিফিকেশন অ্যামোনিকতা থেকে কি পাচ্ছ কোন যৌগের কথা বলছে অ্যামোনিয়ার কথা পাচ্ছ তাই না এবার যে মাটিতে অবস্থিত কিছু ব্যাকটেরিয়া আছে কিছু ছত্রাক আছে তারা মৃত জীবদের প্রোটিন অংশ ভেঙে অ্যামাইনো অ্যাসিড এবং পরে অ্যামোনিয়া তৈরি করে আমাদের শরীর যে মাংস আছে হাড় আছে আর বাদ দিলাম মাংস পেশিগুলো কি দিয়ে তৈরি প্রোটিন দিয়ে তৈরি আর প্রোটিনের মূল উপাদান অ্যামাইনো অ্যাসিড তাই তো এবার এই অ্যামাইনো অ্যাসিডকে ব্যাকটেরিয়াগুলো ভেঙে কি তৈরি করে অ্যামোনিয়া তৈরি করে হয়ে গেল আর এই পদ্ধতিকে বলা হচ্ছে কি অ্যামোনিফিকেশন মানে কোনো একটা জীবদেহ সেটা মানুষ হতে পারে গরু হতে পারে গাছও হতে পারে সেগুলো মাটিতে পড়ে যাচ্ছে ইঁদুরও হতে পারে কিছু নেই তো সেটা কি হচ্ছে ব্যাকটেরিয়া জীবাণু তার শরীর থেকে প্রোটিনগুলোকে ভেঙে ভেঙে কি তৈরি করবে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড তারপরে অ্যামোনিয়া তৈরি করবে আর সেই অ্যামোনিয়ার মূল উপাদান কি নাইট্রোজেন আচ্ছা বলছে যে নাইট্রিফিকেশন মানে কি যে পদ্ধতিতে জীবাণুর ক্রিয়ার ফলে মাটির মধ্যে মানে মৃত্তিকাস্ত মানে মাটির মধ্যে থাকা অ্যামোনিয়া নাইট্রাইটের পরে নাইট্রেটে পরিণত হয় অ্যামোনিয়া প্রথমে নাইট্রেট পরে নাইট্রেটে পরিণত হয় আচ্ছা এই ঘটনাকে কি বলা হচ্ছে কি নাইট্রিফিকেশন তাহলে আগেরটা কি বললাম অ্যামোনিফিকেশন মানে কি অ্যামোনিয়া মাটিতে মেশে
নাইট্রিফিকেশনে কি বললাম অ্যামোনিয়া থেকে কি তৈরি হয় আরে না অ্যামোনিয়া থেকে কি তৈরি হয় সরাসরি নাইট্রোজেন মানে যৌগের নাম আছে নাইট্রেট আর নাইট্রাইট নাইট্রাইট যৌগে পরিণত হয় এটা হচ্ছে নাইট্রিফিকেশন আচ্ছা তাহলে নাইট্রিফিকেশন যে ব্যাকটেরিয়াগুলো বলে তার নাম কি হবে একটা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নাইট্রোসোমাস ঘুমিয়ে গেছে বাস কটাই ঘুম না তুমি এটা গিয়ে একটা মেসেজ করে আবার ডিলিট করে দিয়েছো কেন আমি বলছিলাম না, আটটায় করতে যাবো। কি বলবো না জানি। মিষ্টি বলবো তো কি হয়েছে কি আমি তাকে ফোন করছি তখন আমি ঘুমের ঘরে আচ্ছা। কথা বলছি এবার চলেছে নাইট্রোজেন মোচন ও ডিনাইট্রিফিকেশন তাড়াতাড়ি পড়াও ভাই। তাড়াতাড়ি কিছু নেই এবার আচ্ছা, আচ্ছা। রিডিং করতে মানে হবে এগুলো কি? মুখস্থ জায়গায় করতে খারাপ লাগে আমি জানি। আচ্ছা নাইট্রোজেন মোচন ও ডিনাইট্রিফিকেশন কি বলছে দেখো মাটিতে বসবাসকারী কিছু জীবাণু আছে যারা মাটিতে নাইট্রোজেন যৌগ ভেঙে নাইট্রোজেনকে মুক্ত করে আচ্ছা ভালো করে শুনবা তো তিনটে পদ্ধতি এখানে পড়ানো হলো সবার প্রথমে ছিল অ্যামোনিয়া না এই অ্যামোনিফিকেশন থেকে বলি বুঝতে শুরু করো অ্যামোনিফিকেশন আচ্ছা অ্যামোনিফিকেশনে কি তৈরি হয় অ্যামোনিয়া অ্যামোনিয়া হ্যাঁ অ্যামোনিয়ার গন্ধ শুকেছো তুমি হ্যাঁ আমি একটু সুগন্ধ তুলছি বাহ। হেরিছে না অ্যামোন ঠান্ডা কমে গেছে এক ছাদে আচ্ছা অ্যামোনিয়া এই অ্যামোনিয়াকে ভাঙে কে অ্যামোনিয়াকে ভাঙে হচ্ছে কি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বা নাইট্রোসোমাস নাইট্রি ব্যাকটেরিয়া তুমি আজ একটু কম পড়া করো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া মানে যে ব্যাকটেরিয়াগুলো অ্যামোনিয়াকে ভেঙে নাইট্রোজেন তৈরি করে ওটা ব্যাকটেরিয়ার নাম নাইট্রোজেন একটা উদাহরণ দিয়েছি কি নাইট্রোসোমাস ঠিক আছে তো কি বললাম যে প্রথমত কোন একটা জীবদেহ মাটির মধ্যে মেশার পদ্ধতি কি সর্বপ্রথমে তার প্রোটিনগুলো থেকে কি তৈরি হয় বোর্ডে লিখলে একটু বড় করে লিখবা কিচ্ছু বোঝা যায় না দাও যায়। এই দ্বন্দ্ব নাটকে দেখ কোন সে ডট ডট দেয়া বাড়িতে যখন মুখের সামনে একটা ফোন দেখবো তখন ঠিক বুঝতে পারবে আচ্ছা এরপরে কি আছে নাইট্রিফাইং তাহলে অ্যামোনিয়াকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যেটা নাইট্রোসোমাস কিসে পরিণত করে নাইট্রাইট ও এর ব্ল্যাক এন্ড হোয়াইট কি হচ্ছে? তুমি যখন বাড়িতে দেখবা তখন যেমন দেখতে পাবো কালারই হোয়াইট দেখবে ব্ল্যাক এন্ড আমাকে সুবিধার জন্য হোয়াইটটা করাচ্ছে তো? আমি জানি না, তুমি তো কত বড় হয়ে যায়। আচ্ছা এবার শোনো নাইট্রাইট এবার নাইট্রাইটকে ভেঙে ভালো করে শুনবা নাইট্রাইটকে ভেঙে তৈরি হবে সরাসরি নাইট্রোজেন নাইট্রাইটকে ভেঙে সরাসরি কি তৈরি হবে নাইট্রোজেন এটা কে তৈরি করে নাইট্রাইট আচ্ছা নাইট্রেট এখান থেকে তৈরি হবে নাইট্রোজেন হ্যাঁ এর বলে নাইট্রোজেন চক্র কি এগুলো দেখো ওখানে যে নাইট্রোজেন এর মধ্যে সবকটাই আছে হ্যাঁ আরে দেখো কোনো একটা জীবদেহের মূল উপাদান কি না প্রোটিন প্রোটিন ভেঙে কি তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে তৈরি হয় অ্যামোনিয়া হয়েছে এই অ্যামোনিয়া মাটিতে মিশে আছে এই অ্যামোনিয়াকে নাইট্রোসোমাস জাতীয় কিছু ব্যাকটেরিয়া আছে যারা কি করে নাইট্রিফাইজ এগুলো মানে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এগুলোকে অ্যামোনিয়া থেকে তৈরি করে নাইট্রেট আর নাইট্রেটকে তৈরি করে নাইট্রেট দেখা গেল মাটির মধ্যে নাইট্রেট লবণ মিশে আছে এখনো কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো ডিনাইট্রিফাইং যেগুলো হচ্ছে ডিনাইট্রিফাইং আচ্ছা নাইট্রিফাইং এর উল্টো ডিনাইট্রিফাইং নাইট্রিফাইং এর কথা কি মাটির মধ্যে নাইট্রেট যৌগ গোটা মেশাচ্ছে মাটির মধ্যে নাইট্রেট যৌগ তৈরি করছে আর ডিনাইট্রিফাইং এর অর্থ কি হবে উল্টো নাইট্রাইট যে যৌগগুলো আছে সেগুলোকে ভেঙে দেবে ঠিক আছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া আছে এই নাইট্রেটকে ভেঙে কি তৈরি করবে নাইট্রোজেন পরিবেশে মুক্ত করবে তাহলে দেখ কোন একটা জীবদেহ ছিল এই জীবদেহ থেকে
তিনটে স্টেপের মাধ্যমে পরিবেশে নাইট্রোজেন আবার ফিরে যায়। হয়ে গেল? আচ্ছা, এরপরে নাইট্রোজেন চক্রের তাৎপর্য। নাইট্রোজেন চক্রের প্রথম তাৎপর্য কি হবে? পরিবেশ থেকে মাটিতে কি নাইট্রোজেন বিভিন্ন যৌগগুলোকে আবদ্ধ হয়। 2 নম্বর কি হবে? মাটি থেকে নাইট্রোজেন গঠিত যৌগ থেকে পুনরায় আবার পরিবেশে নাইট্রোজেন ফিরে যায় এবং মাটিতে থাকা যৌগগুলোর সাহায্যে যে কোনো জীব এর শরীরে নাইট্রোজেন প্রবেশ করে। তাহলে বলো তো স্বরূপ, তোমার শরীরে পরিবেশের নাইট্রোজেন কিভাবে প্রবেশ করবে? কি তোমার শরীরে পরিবেশের নাইট্রোজেন কিভাবে প্রবেশ করতে পারে? প্রোটিন কোথা থেকে এলো? খাবারের থেকে মুরগি থেকে। যে কোনো খাবার থেকে মুরগি কোথা থেকে এলো? মানে মুরগি খেলো কি আর কি? যা খেলো কি খায়? ও তো প্রোটিন খায় ম্যাচ খায়, মানে গম খায় ধরে নাও। তাহলে গম খেতে তৈরি হয়, খেতে নাইট্রোজেন ছড়ানো হয়, নাইট্রোজেন খেতে অ্যাজুল্লা চাষ করা হয়, সেগুলো বাতাস থেকে নাইট্রোজেন করে। সংবন্ধন করে হয়ে গেল। সেখান থেকে আমরা কি পেলাম? নাইট্রোজেন। নাইট্রোজেন। আচ্ছা, এখানে দেখো একটা চক্র দেওয়া আছে, পেজ নাম্বার 112, পরে শুনছি। দেখো পেজ নাম্বার 112 পাতে দেখো উপরের দিকে একটা নাইট্রোজেন চক্র দিয়েছে। হ্যাঁ দেখো সবার নিচে যদি আমরা শুরু করি অ্যামোনিয়া থেকে, তাহলে দেখো অ্যামোনিয়া থেকে তৈরি হয় কি নাইট্রাইট NO2, তার থেকে তৈরি হয় কি নাইট্রাইট NO3, তার থেকে দেখো তৈরি হয় কি সবুজ উদ্ভিদের প্রোটোপ্লাজম। মানে উদ্ভিদের যে গাছপালা দেখতে পাচ্ছ, গাছপালা কি দিয়ে তৈরি? পাতা কি দিয়ে তৈরি? পাতা একটা কোষ দিয়ে তৈরি। কোষের ভেতরে কি থাকে? প্রোটোপ্লাজম থাকে। কোষের ভেতরে প্রোটোপ্লাজম থাকে। ওই প্রোটোপ্লাজম কি দিয়ে তৈরি হচ্ছে? নাইট্রোজেন যৌগ দিয়ে। যখন গাছের এই পাতা মানে মাটিতে পড়ে যাচ্ছে, তখন জীবাণু কি করছে? ওই প্রোটোপ্লাজমকে ভেঙে অ্যামোনিয়া তৈরি করছে। অ্যামোনিয়া থেকে আবার নাইট্রাইট আবার নাইট্রোজেন। ঠিক আছে? আচ্ছা, এবার বলতো যদি পরিবেশ থেকে নাইট্রোজেন গঠিত যৌগ কোনো ব্যাকটেরিয়া তৈরি করে, সেই ঘটনাকে কি বলবো? নাইট্রিফাই না ডিনাইট্রিফাই? আচ্ছা, নাইট্রিফাই মানে এক কথায় বুঝবে কি পরিবেশের মানে নাইট্রোজেন গঠিত যৌগ তৈরি করে। পরিষ্কার কথা। নাইট্রিফাইং কথার অর্থ নাইট্রোজেন গঠিত যৌগ তৈরি করে। পরিবেশ কথা হয়ে গেল। আর ডিনাইট্রিফাইং মানে এর উল্টো, নাইট্রোজেন গঠিত যৌগকে ভেঙে নাইট্রোজেন মুক্ত করে। বুঝা গেল? তাহলে অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি হলো। নাইট্রেট তৈরি হয় কি? নাইট্রোজেন গঠিত যৌগ তৈরি হলে এই ঘটনাকে কি বলবো? নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন। ঠিক আছে? জল নেই দাদা জল নেই, এটা হচ্ছে মুশকিল হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, এত জল পড়ছে বলে আমি জল আনতে যেতে পারি না। আজকে এই তো বৃষ্টিটা কমেছে, জল আনতে যাও। উজ্জ্বল উজ্জ্বল পাইলট পাইলটের কোনো দোষ নেই, দোষ আমাদের। পায়ে ডুবতে ফেলে তুলে চলে গিয়েছে মাঝখানে রাস্তা হ্যাঁ ডুবতে ফেলে পড়ে আসছে চলে গেছে। মানে ডুবতে রাস্তার মাঝে আচ্ছা, নাইট্রোজেন চক্রটা ভালো করে বলবো। তাহলে আমি এখানে দুটো কথা বলেছি। উজ্জ্বল যদি ভালো করে শুনবা, যদি নাইট্রোজেন গঠিত যৌগ তৈরি হয় তাকে আমরা কি বলবো? নাইট্রিফিকেশন। আর যদি নাইট্রোজেন গঠিত যৌগ ভেঙে নাইট্রোজেন পরিবেশে মুক্ত হয়, ডিনাইট্রিফিকেশন। ক্লিয়ার? তো এখানটা ব্যাকটেরিয়া থাকবে, ব্যাকটেরিয়ার নামগুলো সুন্দরভাবে মুখস্থ করে ফেললাম। এটা চলেছে যে মানুষের ক্রিয়াকলাপে নাইট্রোজেনের চক্র। দাদা আজকে বেশি দূর দেবো না, এই পরিবেশ দূষণটা আজকে পড়াবো না। আজকে নাইট্রোজেন কমে রাখবো। ধন্যবাদ এই পর্যন্ত আর আজকে এই পরিষ্কৃতি না অঙ্ক করাবা এই পুরে জমি দিলে হয়? অঙ্ক করাবে তোমাদের কি মনে হয় মাধ্যমিক অঙ্ক করাবা হ্যাঁ, তুমি একটু আগে বলে অঙ্ক করাবে না ওটা তো মূর্খের কাছে বলে ও হবে না আজ একটু বাচ্চা আমার মধ্যে বলতে আমি অঙ্ক করার জন্য রাজি আছি। বুঝতে হবে। কিন্তু ভেদ হবে ভেদ হবে ভেদ হবে দাদা এই ভেদটা ঠিক করে তোমরা যদি আমার বাজনা হ্যাঁ আপনাদের মেরে তো উত্তর শুধু উত্তর বলেছিল চালাচ্ছ কেন ওকে? ভাবতে পেরেছি আমি উত্তর বলেছিল শুধু উত্তরটা মনে ছিল বলে ভাবতে পেরেছি ওটা আমি আচ্ছা, আমার সর্ব আমার আমার প্রদীপ বাবুটা লিখেছি প্রদীপ বাবু করে ফেলেছি কি হলো মানে ওগুলো কমন কোয়েশ্চেন, ওটা বলাই হয়েছে। দেখো এবার মারামারি করছে, হ্যাঁ মারামারি এবার হাতে বাড়া করছে কি হলো বুঝতে না না। এতবার প্র্যাকটিস করলে ওটা অটোমেটিক মনে হয়। লাগছে কিন্তু টানছি কিন্তু কে? বাচ্চা বসে দাঁড়িয়ে রেখেছে বলুন। আমি বলে আমার দোষ ওর এটা মা আমাদের কাটতে দেয় না, মা আমাদের সেলুনে যাবো তুই ইয়ে কাটবে সেট করে আসবি।
এটা আমাদের প্যাশন কি তাই কেটে ফেলবে রাজি রাখবো না কি দাঁড়াই কাটলে বেশি হবে। বেশি তো এমনি হবে থাক তুমি কাটো। হয়েছে তো হয়ে গেছে। তুমি কাটো তুমি তো কাটো হ্যাঁ কাটো অবশ্যই কাটতে হবে। আচ্ছা মানুষের ক্রিয়াকলাপ ও নাইট্রোজেন চক্র এতক্ষণ যা পড়ানো হয়েছে মোটামুটি তার মধ্যেই আছে। সবার প্রথমে আমি বলতে মানুষের ক্রিয়াকলাপে আছে তোমাদের ওই গ্রিন হাউস ইফেক্ট পড়েছিলাম হ্যাঁ তখন তোমাদের বলা হয়েছিল কি যে সকল জিনিসপত্র দহন করা হয় যেমন কাগজ পোড়াচ্ছি তোকে বিড়ি সিগারেট খাচ্ছে বাড়িতে আগে আগুনে রান্না হতো এই মোটর সাইকেল চলছে যে গ্যাস এই সবগুলোর মধ্যে কোন গ্যাস আছে ও দা আমি এখন কোশ্চেন শুনবো না একটা প্রশ্ন না সবাই সবগুলোর মধ্যে কি আছে NO2 আছে আছে না আচ্ছা বড় বড় কলকারখানা আমাদের এদিকে আছে না নেই আছে আছে আছে। কোথায় আছে বাংলা ফ্যাক্টরি আধা ফ্যাক্টরি সেনপুরে আচ্ছা ওগুলো কি বলতো ফ্যাক্টরি ঠিকই কিন্তু ওখানে মানে কোনো রকম দূষণ হয় না না প্লাস্টিক দিত না। আচ্ছা বায়ু দূষণ তো হচ্ছে না গ্যাস তো তৈরি হচ্ছে না কি ওখানে গ্যাস তৈরি হয় ওটা বলছি তাহলে ব্যাপারটা হচ্ছে যে সকল কারখানায় দহন হয় ধরো প্লাস্টিক তৈরির কারখানা আছে, সেখানে দহন হয় তাই সেখান থেকে কি তৈরি হয় নাইট্রোজেন নাইট্রোজেন মনোঅক্সাইড হতে পারে দুটোই তৈরি হয় নাইট্রোজেন মনোঅক্সাইড অথবা নাইট্রোজেন ডাইঅক্সাইড দুটোই তৈরি হয় আচ্ছা N2 এবার N2 এখন বলতে এই যে বাতাসে আরো অতিরিক্ত অক্সাইড আছে কি নেই আছে। আছে এর সঙ্গে দুটো বিক্রিয়া করে তৈরি করবে NO2 তৈরি করবে NO2 আচ্ছা এখানে NO2 তৈরি হয়েছিল সেন্স চেপে আছে তাহলে তাই NO2 বাতাসের যে জল আছে জলের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে HNO3 আর HNO2 বুঝা গেল ঠিক আছে আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে কি অ্যামোনিয়া বলো তো ক্ষারীয় নাকি অম্লীয় আমলি অ্যামোনিয়া ক্ষারীয় কেন অ্যামোনিয়া ক্ষারীয় আমাদের হচ্ছে নোংরা। হ্যাঁ অ্যামোনিয়া ক্ষারীয় নোংরা না। কি করে? অ্যামোনিয়া ক্ষারীয় তোমাদের বইতে একটা পরীক্ষা ছিল না জলের মধ্যে দেওয়া হলো লিটমাস পেপার দেওয়া হলো হ্যাঁ, দেওয়া হলো, দেওয়া হলো কি লালটা নীল হয়ে গেল ও তুমি ও ভুলে গেছি। ও তুমি আমার প্রশ্ন একটু বললাম না এয়ার কন্ডিশনের এয়ার কন্ডিশনার কোন গ্যাস বাতাসে মেশে? হ্যাঁ সিএফসি 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 না? সিএফসি ঠিকই আচ্ছা এখানে আজকের দিনে যে এয়ার কন্ডিশন এসি আছে কি এসি থেকে কিন্তু নামটা? সিএফসি বাতাসে মেশে না ডেফিনেশন না আজকের টেকনোলজি হিসাবে ওখানে পরিবেশ দূষণ হয় না এসিতে পরিবেশ দূষণ হয় না। হ্যাঁ কিন্তু এসির ক্ষেত্রে যেটা আগে প্রচলিত ছিল আগে যেহেতু সিএফসি দেওয়া হতো কোনো সমস্যা নেই। কিন্তু আজকের দিনে সমস্যা কিন্তু আজকের দিনে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এদিকে নেই মনে করি এই তো ঘর তো হ্যাঁ যেমন করে ঘরের মধ্যে টেম্পারেচার ছিল 32 ডিগ্রি সেলসিয়াস ছিল আর বাতাসে বাইরের দিকে টেম্পারেচার ছিল 34 কম থাকে। 34 থাকে ঘরের ভেতরে থেকে বাইরে কম টেম্পারেচার থাকে 30 ডিগ্রি সেলসিয়াস এটা বুঝো এবার এই লোক এখানে একটা এসি বসিয়ে দিল বলো এখন এসি কি করবে এই ঘরের 32 ডিগ্রিতে নামিয়ে নিয়ে নিজের 16 ডিগ্রি সেলসিয়াস যেটা সেলসিয়াস দিবা সেভাবে না হবে হ্যাঁ ওটাই বলছি আমাদের মতো লোক 16 থেকে দিয়ে রাখবে কেন একদম মনে হয় যে ছাব্বিশে দেয় 26। ওরা তো গরম পাবে ফ্রিজের মাছের মতো হ্যাঁ সেই লাগে। পড়ে থাকে একটা ঘরের মধ্যে তাই এই যে তাহলে এই ঘরের মধ্যে যে অতিরিক্ত 16 ডিগ্রি বল, কি উষ্ণ না? সেলসিয়াস আসবো শুনুন যে এর মধ্যে যে 16 ডিগ্রি সেলসিয়াস যে বাতাসটা ছিল সেটা গেল কোথায় সেটা পরিবেশে চলে গেল 16 ডিগ্রি সেলসিয়াস বাতাস আর যে ঠান্ডা বাতাসের সাথে এসি ঠান্ডা করছে ক্লিয়ার কারেন্টের সাহায্যে এই যে 16 ডিগ্রি সেলসিয়াস যে বেরিয়ে গেল ঘরের বাতাসটা হ্যাঁ ঘরের মধ্যে থেকে বাতাস বেরিয়ে যায় ঘর থেকে জামা দরজা খুলে রাখলে ঘর ঠান্ডা হয়ে যেত পুরো ঘর এয়ার টাইট করতে হয় দিয়ে এসি দিয়ে সব বাতাস যাওয়া আসা করে ঠিক আছে এবার তাহলে এই যে 16 ডিগ্রি সেলসিয়াস বাতাসে গেল এটা কি হয়ে যায় পরিবেশের তাপমাত্রা 30 থেকে অন্তত 31 করে দেয় এবার তুই ভেবে যে 30 থেকে 31 মানে কম ব্যাপার একটা এসি। সারা দেশ একটা এসি কেন কম এসি সব বাড়িতে বাড়িতে এসি আছে প্রায় না আমি সেটা বলছি না, তুমি বললে একটা এসিতে 30 থেকে 31 বাড়িতে। একটা এসি এসি চলার কটা এসি লাগবে তার জন্য? 30 থেকে 31 যতগুলো মানে আশেপাশে অন্তত আমাদের এদিকে তো এসি নেই খুব একটা কম মোট কটা সবার বাড়ি? অঞ্চলে। মোট কটা নয় বলা যায় মোট কটা বাড়ি এসি এসিতে যত টেম্পারেচার বাড়ানো যত তো ঘর ঠান্ডা থাকে টেম্পারেচার কমানো হলে কমানো দিন কমালে বেড়ে যায় তো। ঘর গরম হবে কমালে বেড়ে যায় না তো দেখছি তাহলে সকালবেলা নিশ্চয়ই গ্যাদা বেড়েছে। আচ্ছা টেম্পারেচার কমালে টেম্পারেচার বাড়বে কি করে, তাই না? উল্টো হয়ে গেছিল দাদা বিশ্বাস করতে না আগের দিন হ্যাঁ, দাদা। এসিতে গেছি হ্যাঁ। 16 তে চলছে
আর বাবল আর বাড়াতে আর ঠান্ডা না বাড়াতে তো গরম হবে একদম কম হবে দাঁড়াও কমাইছি 16 ছিল 8 এই কত 15 রে দিচ্ছি ঠিক ঠিক পনেরো তো আসে না হাইস্ট না 15 ছিল আর তাহলে বুঝতে পেরেছি না, পনেরো এসি নাম তাহলে ও ষোলোর নিচে এসি নামবে না গান্ধী সরকারের বেশি মেরে দিলি সর্বনিম্ন 16 তারপরে হাস 30 না 32 আর এদিকে 32 কাল কবে মেরে দিলি 29 30 থাকে যখন আর ফ্যানের মতো থাকে ফ্যান চালালে এই যে আনলিমিটেড তাহলে 7 থেকে 8 থেকে এরকম রেগুলেটর যত বড় Regulator খারাপ বাইরে ঘরের তাপমাত্রা বাইরে যায় না ঘরের তাপমাত্রা বাইরে যায় রেগুলারই রেখে দিয়েছিল মানে দেখো ফ্যানের ক্ষেত্রে কি হয় সবকিছু খোলা রাখতে হয় তো মানে পরিবেশের সঙ্গে বাতাসে আদান প্রদান চলে এসির ক্ষেত্রে ঘর ঠান্ডা আর বাইরে ঘরের ভেতরে গরমটা বাইরে এইরকম অনেকগুলো যদি ঘর থাকে তাহলে এই একটা মনে হবে যদি এই জিনিসে কম আর ওটা দেখবা যে গরমকালে বাইরের বাতাস গরম বাতাস ঘরে আছে বলে ঘরের দেওয়াল গরম হয়ে যায় হ্যাঁ তাই জন্য আমাদের গরম লাগে রাত্রিবেলা তো ছাদ গরম থাকে তাহলে এবার তো এসি মনে করো সব ঠান্ডা করে তাহলে কত কম গরম বাইরে পাঠাচ্ছে বুঝতে পেরেছো এসি ভাই এসি লাগাবে আরে শরীরে ক্ষতি এসি এসি 15 ডিগ্রি সেলসিয়াস করে দিবে একবারে আচ্ছা তাহলে তোমাদের পড়া হচ্ছে বেশি নেই একটুখানি দিয়েছি আর দাও 111 থেকে 114 পদের একদম উপর পর্যন্ত আগে দাও পড়া দে প্রথম দিন কালো মোটা কালো করে দিয়ে যা লেখা সেগুলো আচ্ছা আজ আমি কোশ্চেন দেবো না এখন কোশ্চেন পড়ে দেব কোশ্চেনটা বিকেলে এসে নিয়ে যাবো মিট করলাম মিউট কেন করছো আমি করে রেখে দিই একটু কেন আমি ট্যাবলেটটা গিয়েছি ওখানে ডবল হচ্ছিল না তো রগর হচ্ছিল আবার কি রগর কি জিনিস আর ওই মহিলা টাকাচ্ছেই না আমার রাগ উঠে গেছে কাশিম এসছে জোরে করে কেসে দিলাম এই ওয়েটিং পদে পদা এই হ্যাঁ হ্যাঁ এই জোর রাখ দেখি দে আমরা বল তুই বল আরে মনে দে ওটা ও ওই বুড়িটা পদে কাল করতে না এ অঙ্গ বেদো হ্যাঁ ওটা ওই বুড়িটা পদে কাল করতে না ও বুড়িরা জোর নাই বিয়ার মেরে বসে এ দেখ তুষার বক্ষ হবে চিন্তা হবে হ্যাঁ দিয়ে বুড়ি পারে এখন আরে আমি ওইটা মিলান মাঝে রে আমার এটা মনে হচ্ছে না ওই সময় আমি ওই বুড়ির সাথে আর পড়া শুরু করি গলা ধরে মরে যাবে যা এটা মিলান নেই তো তোমারটা মনে হয় কি করো বাকি তুমি দেখছি মানে এগুলো হয়ে গেছে আবার এগুলো হয়ে গেছে না না করিস না এ ওকে মারতে দিচ্ছি কেন কিরকম হয়ে গেছে হাত থেকে দিল বড় দরকার নেই ব্যাস আমার মারো পাশে আসছিস আর মারবো সর্ব পায়ে মার পেট তো পড়ে আছে লাগবে আজকে ভালো না আচ্ছা তোমরা একটা কাজ করবা কাজ হচ্ছে কি ত্রিকোণমিতির না কতগুলো কোণ আছে যেগুলো তোমাদের মুখস্থ করতে হবে সেগুলো একটু কষ্ট করে যেগুলো মুখস্থ করতে হবে মানে এই যে লং ছুটি আছে আর 8 দিনের তো 8 দিন 2 দিন তোমাদের দুটো ক্লাস সোমবার পরে শনিবারে তো পড়বা তাহলে তো 8 দিনই হচ্ছে আমরা তো পরে আর এই মিথ্যা গ্যাস লাগে হয় এই আমার পায়ে ছাল উঠে গেছে বলে আমার লাগছে বলে আমি মেরেছি তোর কি সমস্যা আমি তো এমনি মিলেই থাকি ওর মেলিয়ে থাকে ওর অভ্যাস বাজে বলেছে। ভূগোলটা খুব মজা হয়েছে ওটা ওর কি আমার মজা আনন্দ করে আমি একটা স্যান্ডেল পরে আনন্দ করলে আরো করি বাড়িতে করে সব যাচ্ছে তুমি আসছে ঘরে খেলে ভূগোলটা খুব ওরকম করি না বলো ভূগোলটা খুব ওরা পড়ছে ভূগোল না ওরকম করি না এদের মধ্যে তন্ত্র মন্ত্র করে আটা মা এগুলো দেখবে না এই প্রশ্নগুলো পড়েছো দেখবো আমার দুধ প্লিজ আজকে আমার দুধ আর বিস্কুট দিয়ে বলতে হয়েছে ও পার পাড়া থেকে গেছে না আজকে ওই তোমার সঙ্গে না হাসাহাসি করে তোমার লাভ কি হবে ও আমাদের ভয় আর বাজার যায় না পাল পাড়ায় যায় পাল পাড়া কোথায় বাজার থেকে তুমি নিয়ে আসলে ওই হ্যাঁ। তোমার বাড়ির দই সামনে- কিনতে আসছি তোমার বাড়ির সামনে দিয়ে হ্যাঁ, যাও। বাজারে দই কিনতে তোমার বাড়ির সামনে দিয়ে যায় তো আমার দোকান যায় না আমার বাড়ির সামনে যাই দিয়ে। না দই কিনতে গেলে ধরবো আর আটা মাখানো তোরা বানাচ্ছিস তো আমি এটা আগে করি ঠিক ডুবো ডুবো ডুবো। ঠিক ডুবো ডুবো। তোমার কি একটা সর্বে কেমন পরীক্ষা দিয়েছে?
নিশান কাকে ধরেছি বুঝতে নিশান কত পাবে অঙ্কে 5-6 পাবে শুনবা তো অঙ্কেতে ও ধরেছি আচ্ছা অঙ্কের 5 দিয়ে পেতো কি দিয়েছে কোশ্চেনটা বাবা আমি বলি একটা অঙ্কই পারছি একটা দণ্ড চিত্র আগের দিন ওই হ্যাঁ, দুটোই হ্যাঁ, পার ওটাই খালি practice। আগের দিন নিশানকে ধরেছি অঙ্কের দিন এই পরীক্ষা কেমন হলো? আমাদের ঘরে ছিল বলছে আমার পরে হেভি হেভি প্রশ্ন দেখি প্রশ্ন দেখি সব লিখেছি সব পাস দাদাকে বলি দাদা বলছে তুই বলতে যে এই কোশ্চেনের উত্তর কি হবে কিন্তু বলতে পারতে না কে আমি তো পোস্ট দেখছি আমি পোস্ট শুনি আর বিস্ফোরণ না তো ওই পাস হই তো দাদা বলছে দাদা শুধু বলে আমি পারি না পড়া এবার দেখা যাচ্ছে চল এই কত হয় 15 থেকে 10 হয় ওই 25 পাবো নাহলে 20 পাবো 5 নাম্বার ভুল যাবে আমার ও 10 হবে না আরে ঠিক আছে ভাই তুই বাড়ি যা ও 5 নম্বরই পাবে বাদ বাকি সব ও ভুল খুব যাবে করে না। এটা কি জিনিস ওটা উজ্জ্বল 10 টাইম দেবে দু-তিন মাস হয়ে গেল। বাড়িতে পড়ে না তো ও তো বাড়ি থেকে মানে খালি খেলার সময় বাড়ি ওইটা শোন বাড়ির থেকে না পেলে কি পড়তে হয় সারাদিন আমি তো ঘরতে সারাদিন বেরোয় তোরা কি সারাদিন পড়ি কি করিস তাহলে? ফোন দেখে টাইম দেখ। কানের মধ্যে দুটো হেডফোন গুঁজে এই সৌরভ স্যার এই খেপে গেছিল দানু হয়ে গেছিল ও মাল শুধু মারছে না কথা বলছে না ও খেপে গেলে কি বলতো ভারত মাতা কি জয় আচ্ছা এই শোনো তোমাদের তার হচ্ছে উপর থেকে 19 নম্বর অধ্যায় থেকে শুরু করবো হ্যাঁ কত নাম্বার 19 নম্বর অধ্যায়। মানে 18 পর্যন্ত আমাদের সব হয়ে গেছে ঠিক আছে তা তুই কি 19 করিস থেকে শুরু করবো। উপরে বাড়িতে সারাদিন হ্যাঁ? শুনে নাও একটা কথা বলি সারাদিন কে করতে পারে? তোমাদের সিলেবাসে জিজ্ঞাসা প্রিয়সী শুনে নাকি? নাও তোমাদের সিলেবাসের নতুন একটা অংশ এবার থাকবে মানে 20 নম্বর অধ্যায় থেকে থাকবে মোটামুটি ত্রিকোণমিতি ধারণা মনে 20 21 22 23 সদস্য তো পেছন হয়নি। দিকে সদস্য New cutting. উপপাদ্য আছে আজকে শিখে রাখলাম হয়নি অঙ্ক বললাম? নিউ কাটিং কোনো অঙ্ক নেই। সদস্যদের অঙ্ক। সদস্যদের কি অঙ্ক আছে? তোমাদের হচ্ছে ও আচ্ছা তোমাদের ফাইনালে কোন কোন অধ্যায় করলে হয়ে যাবে সেটা আমি বলে দিই সব করে একদম সে ভোট বাকি কোনো লাভ নেই মাধ্যমিকেরটা বলো। মাধ্যমিকটাই বলছি এই ধরো আজকে আমি বলে দিই ওই লিখে দেবো সূত্রটা দাগ দাও সূত্র নেই সূত্র আগে হয়ে হ্যাঁ গেছে বল বই আছে তো সব? হ্যাঁ ওই সিলেবাস ঘোড়া টিক টিক খেলা কি খেলা বুঝলেন সরকার শিখিয়ে দেবে ঘোড়া টিক খেলা এক নাম দিতা কি ভাবছো আমাদের উপর রান করে ভেঙে ফেলবে কেমন পাথর ওরকম হয় এরকম চলো এরকম করো মাঝে মধ্যে মাথায় রক্ত তুলে যায় কি তোকে দ্বিঘাতকরণই করতে হবে? কারণ যেটা দ্বিঘাতকরণ হচ্ছে না। আমি বললাম সরু না ভালো ওর মাঝে মধ্যে মাথায় একটু রক্ত তুলে যায় তোর একটু আটাটা মেখে আছে বাড়ির থেকে ওই তো করবো বলছে ফার্স্ট সেম আপনার যে দিন আমাদের অরে আসেনি। আর কথা শোন কি করবি তুমি তোমাদের থার্ড সেমিস্টার সিলেবাস বইতে দেওয়া আছে দিয়ে ওটা আমাকে দেন না কাগজটা অঙ্ক বইটা বার করো এই ইয়ে নিবি অঙ্ক বইয়ে থার্ড এক্সামের সিলেবাস এটা দে আমাকে দে মেকে ম্যাপ নিয়ে এসেছি দে দে দিবি মেরে দেবো কাগজ চেপে ওরা করছে আমার দোষ কোথায় সৌরভ স্যার সৌরভ আমার তোমারটা তোমার ব্যাগে ঢোকাও। পুদি অঙ্ক বইয়ে থার্ড পরীক্ষার সিলেবাস বার করো দাঁড়াও দাঁড়াও কি কোথায় সূচিপত্র তো আছে কিছু বছরের আগে আছে দেখো সূচিপত্র কোথায় আছে না বার হয়ে গেছে দাঁড়া দাঁড়া আগে কোনি আমরা গেছে ভালো করে মেরা তো বাইরে তো মাত্র দেখো আগে দেখতে হবে হাতে তো পত্র এই যে তৃতীয় পর্যায়ে করে পরীক্ষা হচ্ছে 90 তো আর এই পরীক্ষা মানে এই তৃতীয় পরীক্ষাতে যারা যারা আড্ডা মারবা দুর্গা পূজায় বেশি ঘুরবা পুজো আসলে মেতে থাকবা তারা টেস্ট পরীক্ষায় ফেল করবা একটাতে সাবজেক্টে ফেল করলে গার্জেনকে ডাকা হবে হেড স্যার ধরে অপমান করবে একটাতে করলে এর জন্য না হয় আমাদের কাছে ডালে টেস্টে পাস করতে হবে বাবা মা সম্মান বাঁচাতে টেস্টে পাস করতে হবে আমাদের আর
তোদের সবার, ও বাবা। না তুমিও ফেল করলে অসুবিধা নেই টেস্টে পাস করতে হবে। কেউ বের করবে না না আমি জাস্ট বলে দিলাম আমার একটু অঙ্কেতে চাপ হয়ে যায়। অঙ্ক চাপ হচ্ছে না। প্রথম থেকে ভালো করে পড়বা। আচ্ছা এবার তুই যদি ভাববান যে থার্ড এক্সামের সিলেবাস পুরো বইয়ের উপরে পরীক্ষা হবে, এবার থার্ড এক্সামের সিলেবাস প্লাস আগের যে দুটো বই ছিল, মানে প্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা, তৃতীয় পরীক্ষা, তিনটে সিলেবাস নিয়ে পরীক্ষা হবে, সুতরাং সহজ পরীক্ষা হবে। কারণ ম্যাক্সিমামটা তো প্রথম আর তৃতীয় থেকে আসছে, তৃতীয় থেকে তো অল্প আসবে, বোঝা গেল? ঠিক আছে, সবার প্রথমে তোমাদের দেখো পাটিগণিত থেকে তোমার সিলেবাস দেখছো, দেখো 1 মার্কের আর 2 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করার কিছু নেই। সেটা দেখো বইয়ের মধ্যে এই ইয়েতে দেখো, এই যে উপরে একটা ছক দেওয়া আছে না নীল কালারের, ছকের মধ্যে দেখো লেখা আছে সবার প্রথমে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি পেয়েছো। তার সাইডে দেখো লেখা আছে না বহু পছন্দধর্মী প্রশ্ন মানে এমসিকিউ। দেখো পাটিগণিত থেকে একটা আসবে, বীজগণিত থেকে একটা, জ্যামিতি থেকে একটা, ত্রিকোণমিতি থেকে সবগুলো থেকে একটা। এগুলোর জন্য তোমাদের আমি এখন বলবো কি বইতে যে এমসিকিউ আছে সেই এমসিকিউ গুলোই পড়বে, আর কিছু করার দরকার নেই। রাশি বিজ্ঞান কেমন অঙ্ক? আচ্ছা এবার চলে আসছে 2 নাম্বার, দেখো লেখা আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। হ্যাঁ শূন্যস্থান পূরণ আর সত্য মিথ্যা, এগুলো একটা একটা করে আসবে প্রত্যেক অধ্যায় থেকে। তাই বুঝে নিতে হবে কি পাটিগণিত থেকে 1 মার্কের কোশ্চেন আছে 3টে, বীজগণিত থেকে 3টে, মানে সবকটা অধ্যায় থেকে 3টে 3টে করে কি আসবে 1 মার্কের কোশ্চেন। এমসিকিউ 1 মার্কের সাধারণ প্রশ্ন আর 1 মার্কের সত্য মিথ্যা, বোঝা গেল? শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা হয়ে গেল। তাহলে এখানে হলো তোমার টোটাল 5 আর 5 10 আছে 16, ক্লিয়ার? এরপরে দেখো 2 মার্কের প্রশ্ন, দেখো পাটিগণিত থেকে 2 মার্কের দুটো প্রশ্ন আসবে, টোটাল 4 মার্ক। বীজগণিত থেকে 2 মার্কের দুটো আসবে, জ্যামিতি থেকে 3টে আসবে, ত্রিকোণমিতি থেকে দুটো আসবে, পরিমিতি থেকে দুটো আসবে, রাশিবিজ্ঞান থেকে একটা আসবে, ঠিক আছে? 20। তাহলে মোট 2 মার্কের কটা প্রশ্ন আসছে? 20। আচ্ছা প্রশ্ন 12টা আসবে, প্রশ্ন 12টা আসবে, তার মধ্যে করতে হবে 10টা, বুঝা গেল? এবারকার কোশ্চেন পেপার কিন্তু বইয়ের মতো হবে, মানে অঙ্কের পরীক্ষাটা অঙ্কের বইয়ের ছোট একটা বইয়ের মতো হবে, অনেক পাতা বিশিষ্ট একটা কোশ্চেন হবে। কেন 90 এর মধ্যে আমরা আগেবারও দিয়েছি, তাও তত ছিল না। এবার দেখো অপশন বেশি টাইপ করতে না আমাদের সুবিধা হবে অপশন। আচ্ছা এবার শোনো, এবার চলেছি দীর্ঘ। তাহলে আমাদের মেইন টার্গেট হবে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো, ঠিক আছে? বড় এবার সরল কথা আমার বাপ হবে দাও সব কোশ্চেন তোমরা তখনই পারবা যখন দীর্ঘ উত্তরধর্মীগুলো ভালো করে করবা। সবার দেখো পাটিগণিতে 5 গুণ 1 আছে, মানে কি পাটিগণিত মানে বইয়ে যতগুলো পাটিগণিতের চ্যাপ্টার আছে ভালো করে শুনবা। আচ্ছা 5 মার্কের জন্য দেখো নিচের দিকে বিভাজন দিয়ে দিয়েছে, দেখো নিচে নাম্বার বিভাজন আছে। দীর্ঘ উত্তরধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন দেওয়া আছে। এখানে বলেছে কি পাটিগণিতের 3টে অধ্যায় আছে, সরল সুদ কষা যেটা আমাদের হয়ে গেছে, চক্রবৃদ্ধি সমরেবৃদ্ধি আমাদের হয়ে গেছে, অংশীদারি হয়ে গেছে। এই 3টে অধ্যায় থেকে দুটো প্রশ্ন দেবে, 5 নম্বর 3টে অধ্যায় থেকে দুটো প্রশ্ন দেবে, আর যে কোনো একটা করতে হয় তাহলে 5 হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, 3টে অধ্যায় থেকে যে কোনো দুটো অধ্যায় যদি আমরা করে যাই পার্টি করতে পারবো, পারবো বললে হবে না, ওইভাবে না। এই শোনো কিন্তু বীজ করতে পারবো না। আমি কি জানি কার আমাদের তিনটেই আমাদের হবে। 3টে অধ্যায় হয়ে গেছে। হ্যাঁ, তিনটে এই 3টে অধ্যায়ের মধ্যে যে কোনো ওখানে তোমরা লিখে রাখো, বই নাও, ওখানে পেন দিয়ে কি লিখে রাখবা, যেকোনো দুটো। যে কোনো দুটি অধ্যায় করলে 100% কমন, যে কোনো দুটি অধ্যায় করলেই হবে, ঠিক আছে? যে কোনো দুটি অধ্যায় হয়ে গেছে। আচ্ছা আমি কিন্তু আবার তোমাদের একটা কথা বলছি, মানে যে ভুলটা আমি করেছিলাম সেই ভুলটা তোমরা করবে না, কিন্তু সেটা ভুল ছিল না। কি আমি এই জিনিসগুলো জানতাম না সেই সময়, সব করে আমার বন্ধুরা জানতো, আমি 100% সিলেবাস করে গেছিলাম, ওই জন্য পরীক্ষায় কিন্তু সেই এফিসিয়েন্সিতে আমি লিখতে পারিনি। মানে আমি 80 মার্কে লিখে 70 মার্কে লিখেছিলাম, 70 পেয়েছিলাম, আর বাকি 20 মার্ক কিন্তু আমাকে ছেড়ে আসতে হয়েছে। পুরো 70 লিখেছো, 70 পেয়েছো? আমি ওইভাবে করতাম। একটাও কাটেনি? না হ্যাঁ ওটাই। আমাদের শুধু উপপাদ্যটাই কাটতে পারবে না। আমাদের উপপাদ্য কাটবে না, আমার জ্যামিতিও কাটবে না। আচ্ছা তাহলে এবার বলো, তোমার মনে হতে পারে যে একটা অধ্যায় করছি না ওখান থেকে কি হবে না হবে, ওই কিন্তু ভাবনা একদমই যাবে না। মনে রাখবে কি যেটা করবো সেটাই যেন পারি। আর এখন থেকে কিন্তু করতে পরীক্ষার আগে 1 মাস আর অন্য সাবজেক্ট মুখস্থ করে তুলতে পারলেও অঙ্ক কিন্তু পারবে না। অঙ্ক তো অঙ্ক ভৌত বিজ্ঞান কিন্তু হবে না, জীবন বিজ্ঞান হবে। জীবন বিজ্ঞান একটু একটু হয়ে যায়, ভৌত অঙ্ক হয় ভৌত না। বিজ্ঞান কিন্তু হবে না। ওইটা তো হবেই না। প্রথম তাহলে আমি এটা বলে দিলাম, প্রথম থেকে ভালো করে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান করবো। তাহলে এখানে পাটিগণিতে বুঝতে পারলাম যে কোনো দুটো দেখো 3টে অধ্যায়ের মধ্যে যে কোনো দুটো অধ্যায় তোমার করলে তোমার কাজ মিটে গেল। 3 নম্বর অধ্যায় ধরারই কোনো প্রয়োজনীয়তা নেই। স্যার কি এইভাবেই দেবে তো? স্যারকে এইভাবেই দিতে হবে, বাস- দেবে বলে কোনো অপশন নেই, কেন? দিতে হবে। বাধ্যতামূলক? তো কি এটা স্যারকে সরকারি জিজ্ঞেস বই, করতে হবে আমরা। সরকার বলে দিচ্ছে তো এইভাবেই কোশ্চেন হবে, বাধ্যতামূলক। হ্যাঁ
স্যারকে জিজ্ঞেস স্যার করো। নাই তো এরকম দেখিয়ে দিয়েছে এরকম দিতে হবে। এইভাবেই স্যারকে কোশ্চেন করতে হবে, এটা প্যাটার্ন কোশ্চেন। আমি যদি ইচ্ছা আগে করে তাই দেখো সেকেন্ড চ্যাপ্টার দেখি হ্যাঁ স্যার স্কুলের স্যার ইচ্ছা করলে পাকামো করতে পারে। ওই দেখো তাহলে কি তারা স্কুলে স্যার পারফর্ম করলে আমরাও কিন্তু পারফর্ম করতে দেবো স্যারের সাথে। আর সাধারণত করে না, টেস্টে করে। শোনে শিখতে থাকলে আমাদের এরকম কোশ্চেন দেবে। এর আমি কোশ্চেন করব। ওখানে পারফর্ম করে এর জন্য যে বীজগণিতে ভালো করে বীজগণিত দেখো। দেখো বীজগণিতে 3 ধরনের কোশ্চেন আছে। দেখো বীজগণিতে বলছে আমার বীজ গণিতে আটকাবে আর এই যে কিছুতে আটকাবে না। না বিলকুল আটকাবে না। বীজগণিতে আবার লেখা আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ভালো করে দেখো, এটা কিন্তু আলাদা আছে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দুটি প্রশ্নের মধ্যে একটি 3 গুণ 1 মানে 1 3 নম্বরে। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমাকে কিন্তু করতেই হবে। করার মতো। হ্যাঁ এটা করাই করাবো। করো। ঠিক আছে? আচ্ছা এবার দেখো ভেদ আর দ্বিঘাত করণ। ভালো করে দেখো ভেদ আর দ্বিঘাত করণ। দেখো ভেদ আর দ্বিঘাত করণের মধ্যে কটা কোশ্চেন আসবে? দুটো দুটো প্রশ্ন দেবে, একটা করতে হবে। তাহলে পরিষ্কার কি বোঝা গেল? দ্বিঘাত করেছো নাকি? দ্বিঘাত করাই দ্বিঘাত করণে করা যাবে। নাচিস কেন মাঝে মধ্যে? ভেদ আছে না। আচ্ছা তাহলে কি বুঝতে পারলাম? এই যে তাহলে ভেদ আর দ্বিঘাত করণের মধ্যে একটা করালেই চলবে। ভেদ আমাদের হয়ে গেছে কি হয়নি? হয়ে গেছে। তাহলে আমরা ভেদ করব। দ্বিঘাত করণে যদি যদি পরীক্ষার আগে সময় পাই দ্বিঘাত করণও করব। ওটা দ্বিঘাত করে আমাদের ভেদ পাবে। না দ্বিঘাত ভেদ করণে ওটাই করা থাকবে, ভেদও লাগবে। তোমরা ভেদ করো, তোমার যদি দ্বিঘাত করণ করে আমি করব। ঠিক আছে করো। ভেদ করো না। আচ্ছা তাহলে এখানে কি বোঝা গেল? এই দুটোর মধ্যে করা করতে হবে। একটা একটা পারে লিখে নাও। দেখুন একটা। সেকেন্ড ব্র্যাকেটের পাশে তোমরা লিখে রাখতে পারো কি যে কোনো একটি। দুই আর তিনের এই যে এই এটা মধ্যে হ্যাঁ 2 আর 3 এর মধ্যে যে কোনো একটা। এই প্রথম না বীজ second গণিতের মধ্যে বীজগণিতের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট আছে তার পাশে লিখো। যে কোনো একটা। ঠিক আছে? হয় ভেদ নয় দ্বিঘাত করণ। আচ্ছা এখন এই থার্ড পরীক্ষার সিলেবাস অনুযায়ী আমরা যেগুলো করার মতো আছে সেগুলোই করব। এক্সট্রা জিনিস কিন্তু আমরা একদমই করব না। জ্যামিতি পারবো। আচ্ছা হয়ে গেল, এবার জ্যামিতিতে চলে আসো। জ্যামিতি আমার পড়তে আচ্ছা হবে। না এই পরে দেখো অনুপাত আর সমানুপাত আমাদের কি হয়েছে? অনুপাত সমানুপাত না অনুপাত সমানুপাত করাবো। সত্যি হবে। হ্যাঁ হ্যাঁ এটা করতে হবে। দেখো এখানে থেকে দুটো প্রশ্ন আছে আমাদের করা করতে হবে একটা। জ্যামিতিতে আসো। জ্যামিতিতে উপপাদ্য তো সবই হয়েছে আমাদের। আর যদিও ফাইনাল ক্ষেত্রে উপপাদ্য আলাদাভাবে আমরা দেখব। আচ্ছা উপপাদ্যের প্রয়োগ। আচ্ছা এখানে একটা বিষয় যে প্রয়োগ কিন্তু কমন আছে। হ্যালো বলো। প্রয়োগ কিন্তু কমন আছে। হ্যালো প্রয়োগটা কোন করে শুনতে হবে? হ্যালো বললাম। ও আচ্ছা সরি। আচ্ছা প্রয়োগটা কমন আসবে না। কিন্তু বই থেকে দেয়, বই অনেক প্রয়োগ আছে। আমি ওই তোমাদের প্রশ্নবিচিত্রা আছে, কোশ্চেন ব্যাংক আসবে। প্রশ্নবিচিত্রা কোশ্চেন ব্যাংক হবে, টেস্ট পেপারে আসবে। তো সবগুলো দেখে বেঁচে দেবো কোনো প্রয়োগ 4-5টা। এবিটি নাকি ডাব্লিউ? এবিটি ডব্লিউপিটি সব দেখে দেবো। ওগুলোর মধ্যে থেকে কোশ্চেন কয়েকটা দেবো, সেগুলো করে যাবো। যদি এলে ভালো। টেস্টে পড়ে কি পড়া হবে? না এলে আরো ভালো। হ্যাঁ একদম ফেব্রুয়ারি মাসে টেস্টের পরে পড়াবো না, টেস্টের পরেই তো আসল পড়া শুরু হবে। টেস্ট পেপার পড়াবা এগুলো তো যা শিখছো গাধা তুমি, খেয়ে। তখন হচ্ছে পরীক্ষার জন্য প্রিপারেশন করতে হবে। পরীক্ষা। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। মাধ্যমিকের জন্য। রিভিশন করতে হবে খালি। আকাশ হয়ে কি শুকনো টুকনো খেয়ে এসছি? আচ্ছা এবার দেখো জ্যামিতিতে বলছে কি দুটি সম্পাদ্যের মধ্যে একটি। এবার সম্পাদ্যের কতগুলো অধ্যায় আছে দেখে নাও। কি কোন তোমাদের সম্পাদ্যের কটা অধ্যায় আছে? দুটো। আচ্ছা সম্পাদ্য আমি এখানে লিখেছি কিনা লিখে নিলে ঠিক হয়ে যাবে। অঙ্ক তো করাও নি তুমি। আচ্ছা সম্পাদ্যের আচ্ছা মধ্যে এখানে বুঝতে হবে যে সম্পাদ্য হচ্ছে একটা, দুটো আর তিনটে। সম্পাদ্য। আচ্ছা যতগুলো সম্পাদ্যের অধ্যায় আছে, আচ্ছা সম্পাদ্য কিন্তু তোমাদের বইয়ের পেছনে আনে যে তিনটে, তিনটে। ওই তিনটার মধ্যে একটা অধ্যায় করলে তিনটেই তোমরা পারবে, অসুবিধা নেই। দুটো পারবে। আরে প্রথম জ্যামিতি পড়ি কোনটা করাচ্ছ? তিনটে স্পর্শ করে জ্যামিতির একদম লাস্টেরটা চলছে দুটি সম্পাদ্যের মধ্যে একটি। এই যে কোনটা সমানুপাতে নির্ণয় আছে? পরিমিতি করাচ্ছ? সম্পর্কে তিনটে থেকে চারটে আছে না? আরেকটা আছে তো ওই চতুর্ভুজ আঁকা। ওই তো ওগুলোর মধ্যে যেগুলো দুটো অধ্যায়, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা এবার চলে আসি যে ত্রিকোণমিতি। তুই সেদিন বলি যে প্রশ্ন নিয়ে আসতে, প্রশ্ন নিয়ে আসছি। ও প্রশ্ন স্বরূপ দিয়েছি। মাথা আচ্ছা ত্রিকোণমিতিতে কি আছে দেখো। ত্রিকোণমিতির মধ্যে দেখো দুটো অধ্যায় আছে। ত্রিকোণমিতি কিন্তু নতুন। বলে কোণ পরিমাপের ধারণা। হ্যাঁ ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতির অভেদাবলী। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত পেয়েছো? বললো না। ওই যে ত্রিকোণমিতিতে দেখো, ত্রিকোণমিতির মধ্যে দেখো তিনটে অধ্যায় আছে। তিনটের মধ্যে করতে হবে যে কোনো দুটো। তোমরা সেকেন্ড ব্র্যাকেটের পাশে লিখে রাখতে পারো যে কোনো দুটো। কোনটার গো? ত্রিকোণমিতির মধ্যে যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে তার পাশে। এই যে এইখানে দেখাও। তারপরে আচ্ছা তারপরে দেখো 4 নম্বরে কি লেখা আছে? ত্রিকোণমিতির অনুপাতের প্রয়োগ। উচ্চতা হাইট এন্ড ডিসটেন্স।
এটা কিন্তু একটাই অধ্যায়, এটা করতেই হবে। উচ্চতার দূরত্ব আছে ওটা। উচ্চতা দূরত্ব মানে হচ্ছে ওই যে স্ট্যান্ডটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ এখন যদি স্ট্যান্ডটা পড়ে যায় তাহলে ওই স্ট্যান্ডের পড়ে থেকে কত দূরত্ব এসে পড়বে। তো এইগুলো তোমরা পারবে, ঠিক আছে, সহজ। তাহলে যদি ওই বিএসএনএল টাওয়ারটা পড়ে তোমার বাড়ি অব্দি আসবে? ওটা হিসাব করতে হবে। মনে করে একটা গাছ আছে, বড় বড় নারকেল গাছ আছে, নারকেল গাছ আগামী দিন এই গতকাল এই বুড়ির এই সুপারি গাছ এই নোমান বুড়িকে নিয়ে বলছিস গতদিনের ঝড়ে যে এই বুড়ে আমাদের নারকেল গাছ ছিল লম্বা, গতদিনের ঝড়ে নারকেল গাছের একটা অংশকে ভেঙে একটা ত্রিভুজ শেপ তৈরি হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ওই অতিভুজের দৈর্ঘ্য কত হবে, এইসব কোশ্চেন থাকে ইজি। আমাদের গোলক হয়ে গেছে। হ্যাঁ গোলক না গোলক হয়ে গেছে কবে? গোলক গলে গিয়েছে। গোলক আজ এবার পরিমিতিতে আসো। আচ্ছা, পরিমিতির মধ্যে সবথেকে ইন্টারেস্টিং দেখো অধ্যায় কটা আছে? 4-5টা 5টা অধ্যায় আছে। 5টা অধ্যায়ের মধ্যে 3টে প্রশ্নের মধ্যে যে কোনো দুটো করতে হবে। এখানে দুটো লিখে দিই। এবার ভালো করে বোঝো, অপশন কি দেখো, আয়তঘন, লম্ববৃত্তাকার, গোলক, শঙ্কু আর বিভিন্ন ঘনবস্তু সম্বন্ধে। তাহলে আমাদের তো চেষ্টা করলেই তো বাকি সব কাজ এইটা হলো 100 নম্বরে তাই না? করেই কি ওদের 3টে প্রশ্ন আছে, তাহলে আমাদের দাদা? সবকটা অধ্যায় তো হয়ে গেছে। তাহলে 3টে ওখানে যে 4টে অধ্যায় যেগুলো তোমাদের রয়েছে ভালো করে শুনো। পরিমিতির মধ্যে দেখো আয়তঘন আমাদের রয়েছে, চোঙ হয়েছে, গোলক হয়েছে, লম্ববৃত্তাকার, শঙ্কু হয়েছে। তাহলে এখন এইগুলোর মধ্যে ভালো করে বুঝতে হবে, এই 4টের মধ্যে থেকেই তো যে কোনো 3টে প্রশ্ন আসবে। তার মধ্যে দুটো তার মধ্যে দুটো করতে হবে। ক্লিয়ার? দাদা বোঝা গেল? আমি বলি তাহলে আমাদের মোট এই টেস্ট হয় 100 নম্বরে 90 নম্বরে আর রিটেন, প্রজেক্টের 10 পয়েন্টে 10। মোট স্যার 100 দশে দশ লিখে। মোট কত তোমরা প্রজেক্টের নাম্বারটা স্কুলে ভালো করে যাবা, স্যারদের সঙ্গে ভালো ব্যবহার করবা, তাহলে দেখো 10-এ 10 দেবে না, কিন্তু নাম্বার দেবে না। যেমন আমাদের সময় কিন্তু ভাইবা হতো, এখন ভাইবাতে তো আমি চিরকালই পারি না কিছু, আমি দুটো অঙ্কে বিজ্ঞানের সাবজেক্টগুলো পারতাম, বাদে কোনো সাবজেক্ট আমার দ্বারা হয়নি আজকে। তুমি 100তে 70 পেয়েছিলা? আর 70 নম্বর দিয়েছে 70 না নম্বর না না, রিটেনে 90তে 70 পেয়েছি, আর ওখানে 10-এ 10 দিয়েছিল। আশি লিখে। যেমন আমাদের সময় ইংরেজিতে কিছু কোশ্চেন ধরেছিল, তুষার স্যার আমি জাস্ট গিয়েছিলাম, মুখ দেখালাম, বলতো বাবা এটা কি হবে, বললাম স্যার মনে নেই, দিয়ে চলে গেলাম। তুষার তখনও ছিল তোমাদের সময় আমাদের সময় কিছু আগে এসেছিল। জ্বালাতন করে। আর কে কি মনে করেছিল মনে নেই। আর তো তখন আর হ্যাঁ, আগের দিয়ে দিন মারতো। ছাড়তে অমান্য। ও তো অপমানের জন্য বিখ্যাত। আগের দিন তুষারকে দেখছি বাজার করছে ওই কৃষ্ণগড়ে তারপর মাছ কিনতে তোমার আচ্ছা, ওই মাল আমাদের তো টেস্টের পরে কি অপমান করলো, ওটা বাবা দেখ, তোরা তো টাকা দিতে রাম করে student, ছেড়ে দিল দুধ থেকে তোরা খারাপ স্টুডেন্ট, তোরা এইভাবে লিখবি, কি অপমান। তোরা খারাপ স্টুডেন্ট। আমাদের স্কুলে একটা ছেলে বলছে যে হচ্ছে এইগুলো এই কি পড়াচ্ছে গ্রামার নাকি তারপর বলছে যে হচ্ছে এগুলো পারছে কেন তুই দিয়ে বলছে যে আপনি শিখাননি তুই আমাকে মাইনা দিস কবে শিখাবো এবার বলতো স্যার আপনি নেন না তো ওর করে বলছে ছেলেটাকে অপমান করে কি তার মাইনে দেবে না। আমরা বললাম স্যার আপনারা তো সরকারি কর্মচারী কর্মচারী, আপনাদের সরকারি চাকর মানে তাহলে হ্যাঁ আমাদের শেখানো ও, এটা সত্যি কথা। সরকারি চাকর আপনার সরকার চাকর আপনি তাই আচ্ছা, বলবেন এবার শোনো, তাহলে একটা জিনিস পরিষ্কার বোঝা গেল যে যে এই পরিমিতির যে 4টে অধ্যায় আছে, যে না 5টা অধ্যায় আছে, প্রথম 4টে করলে আমাদের হয়ে যাবে হয়ে যাবে। এবার ভালো শোনো, 4টে অধ্যায় শোনো, কোশ্চেন কিন্তু পরীক্ষায় 3টে আছে। এবার তাহলে 3টে অধ্যায়ের মধ্যে যে কোনো যদি 4টে আমরা করে যাই, যদি 5টা অধ্যায় থেকে কোশ্চেন আসে, এম লাগাইনি দিচ্ছে ব্যাপারটা কি বলো তো, ও যেখানে বলবি সেখানে তুমি বসবা না। ঠিকই বলছে। কখনো কখনো না সমস্যা নিজের কাছে চলে যেত না, আমাকে নিজে দূরে সরে যেতে হবে। আমি ও দাগাইছি আমি হাত এরম ছিল তো তুই করতে গেলে কি করতে হবে এরকম? তুমি শুধরাও না, আমি এরকম ফেরম বলে তোমার লাভ নেই। আচ্ছা, তাহলে এখানে পরিমিতির এখানে লিখে রাখো, প্রথম 4টে অধ্যায় করলেই হবে। লিখে রাখো, দুটোই লিখেছে। দুটো না, প্রথম 4টে অধ্যায় দুটো বাহ। লিখে দিয়েছো। সবাই বেকার লেখো দুটো লিখে দিই। এখন লেখো, প্রথম 4টে অধ্যায় করলেই চলবে। যে কোনো চারটে প্রথম 4টে। আচ্ছা, বিভিন্ন ধরনের ঘনবস্তু সমগ্র সমস্যা আরো সহজ বলে যে এই ওরা সৌর আমি একটু করে লিখেছি। হ্যাঁ, ঠিক আছে। ও দাদা এবার চলেছে রাশিবিজ্ঞান। এটা কি অঙ্ক রাশিবিজ্ঞানে বলে গেছে গড়, মধ্যমা, অজায়ী সংখ্যাগুলো মান। আচ্ছা, রাশিবিজ্ঞানে কি আছে এটা অধ্যায় নাম লিখে দিই। রাশিবিজ্ঞান গড় মধ্যমা ও একটাই আর চিন নেবে ও বোঝাই। আচ্ছা, রাশিবিজ্ঞান সবার লাস্টে আছে 329 শতকরা পাবো। কত 329। 3 2 9 329 হচ্ছে সেই ছোটবেলাকার অঙ্ক।
সেই ক্লাস 5 এ ট্যালি মার্ক করতে মনে আছে? অ্যানিমাল ওই গ্রাফ ট্যালি মার্ক দিয়ে তারপরে ক্লাস 9 এ গ্রাফ করলে ওই জিনিস। এখানে গ্রাফ না, এখানে যে হিসাব করতে হবে। তবে হিসাবটা একটু মানে অন্য পদ্ধতিতে হয়। ঠিক আছে? এটা সেই ওই যে ভুলে গেলাম বুঝেছি কেমন বলতে চাইছো তুমি এই যে এটার সাথে এটা যোগ করে তাহলে এটা বেরোবে আরে হ্যাঁ। ওর অঙ্কগুলো না এখন শিখিয়ে দিও তাহলে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমার বাকি থাকলো কি কি সেটা আমি বলে দিই। রাশিবিজ্ঞান কি করতে হবে না করতে হবে? অবশ্যই একটা একাই আট একাই আট থাকবে। একটা অধ্যায়ে দুটো কোশ্চেন আসবে। বাবা খুবই ইম্পর্টেন্ট আসবে। আচ্ছা তাহলে আমাদের সিলেবাস বার করো। সিলেবাসে চলে আসো। সিলেবাসে কোন কোন অধ্যায় আমি করাবো একটু দেখে নাও। দেখো পাটিগণিতের আমাদের আমার করানোর মতো আর কিছু নেই। এগুলো সব করাবা? প্রয়োগ করাবোই না। কেন? প্রয়োগ হচ্ছে তোমাদের টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক থেকে কয়েকটাকে বেছে নাও। প্রয়োগ মোটামুটি করতে গেলে 50 খানা আছে। এখন অতগুলো কি মনে রাখা সম্ভব? না এবার 3 মার্কের জন্য কত মনে রাখবে? 10টা মনে রাখো। বুঝতে পেরেছো? একটা দিন নাম্বারে 3 মার্কে একটাই আসবে, প্রতিটা চলে যাচ্ছে এই লাইনটা। ঠিক আছে। আচ্ছা শোনো বীজগণিতে আসো। বীজগণিতে দেখো আমাদের যেটা যেটা করানো হয়নি সেই অধ্যায়গুলো আমি আচ্ছা আমাকে দাগানোই আছে। দেখো সবার 1 নাম্বার অধ্যায় তোমাদের সূচিপত্রের 1 নাম্বার অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হ্যাঁ হয়েছে। এটা কিন্তু করানো হয়নি, এটা কিন্তু থার্ড পরীক্ষায় আসবে, এটা করাবো। পড়াবে। ঠিক আছে, এটা করাবো। আচ্ছা তার এরপরে এরপরে যে ভেদ আর দ্বিঘাতকরণী আমরা ভেদ করব, দ্বিঘাতকরণী করছি না। কি করা বলো সেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি ও আচ্ছা হ্যাঁ দ্বিঘাতকরণী সর্বের জন্য করাবো। দ্বিঘাতকরণ দ্বিঘাতকরণ করাবা গাইস দ্বিঘাতকরণ দাদা দেখে তো। ঠিক আছে, দ্বিঘাতকরণী ঠিক মেরে রাখো। দ্বিঘাতকরণী করাবো কত নম্বর? আরে এই 9 নম্বর অধ্যায় হয়ে গেছে। এরপরে দেখো লেখা আছে অনুপাত সমানুপাত মানে 5 নম্বর অধ্যায় করাতে হবে হয়েছে। দ্বিতীয় পরীক্ষার কোনো চ্যাপ্টার আমরা বাদ দিয়েছি না দেয়নি? দেয়নি দ্বিতীয় পরীক্ষার কোনো সিলেবাস। তাহলে প্রথম পরীক্ষা থেকে এই 3টে বাকি যাচ্ছে। এরপরে চলেছি জ্যামিতি। জ্যামিতির মধ্যে উপপাদ্য তো যেটা হবে সেটাই করাবো, বলে লাভ নেই। উপপাদ্যে প্রয়োগে কিছু বলতে চাই না। সম্পাদ্য, সম্পাদ্যের যে অধ্যায়গুলো আছে প্রথম পরীক্ষায় সম্পাদ্যের অধ্যায় কি ছিল বলো? ওই সদস্য এই সাদৃশ্য আর ওই সে বলো উপপাদ্য প্রথম পরীক্ষায় সম্পাদ্য কি ছিল? এই 15 আর 18 প্রথম পরীক্ষা মানে 10 নম্বর অধ্যায় ও প্রথম তো সংখ্যা ছিল না। ছিল না প্রথম পরীক্ষায়। দ্বিতীয় পরীক্ষায় সম্পাদ্য কি কি আছে? 15 আর 18 ছিল অধ্যায় 11 সম্পাদ্য এই আছে না? লিখতে অনুলিখিত অঙ্কন। অধ্যায় 11 ছিল, অধ্যায় 11 ছিল, 17 ছিল, 15 আর ছিল অধ্যায় ছিল 18 ছিল। 15 18 তে নেই। অধ্যায় তাহলে 11 আর 17 করাবা দুটো হয়ে গেছে না হয়নি? হয়ে গেছে। 11টা হয়ে গেছে, 17 11 মানে তো 17 হয়নি, তাহলে 17 করা হবে। যদি 11 আর 17 মধ্যে একটা করলেই হয়ে যাবে। আচ্ছা আমরা এখানে লিখে রাখছি। তুমি ওইটা আমাকে পাঠিয়ে দাও। এটা বুঝতে হবে। ও না লেখা লেখে সকল সম্পাদ্যের অধ্যায় থেকে এমসিকিউ শর্ট সমাপ্ত করতে হবে। হ্যাঁ সম্পাদ্য পুরোটা করতে হবে। সম্পাদ্য হলে বৃত্তের স্পর্শক অঙ্কন কিন্তু এবার করাবো। লিখে নে। হয়। অঙ্ক আর পড়াতে হবে না বাদ দাও। করাবো না। জানি দাদা যে পড়াবে না তোদের তো অঙ্ক আগে থেকে পরিষ্কার করে বলে রাখি কি কি করাতে হবে, নাহলে ওই বলে মানে এই যে বাজে এই করাবো না সেই করাবো জানা জানি হয় না। আচ্ছা আমার এমসিকিউ গুলো দেখে দেবো না। লিখে দেবো অবশ্যই। একদম দেখে দেবো। আচ্ছা এরপরে চলে আসবো যে ত্রিকোণমিতি। আচ্ছা ত্রিকোণমিতি পুরো অধ্যায় নতুন। ত্রিকোণমিতি পুরো অধ্যায় কিন্তু কত নম্বর অধ্যায় কি ত্রিকোণমিতি? ত্রিকোণমিতির হচ্ছে প্রথমত 20 থেকে শুরু হচ্ছে। প্রথমে যে ত্রিকোণমিতি কোন পরিমাপে ধারণা করতে হবে, এইদিকে 1 5 9 তারপরে আবার ত্রিকোণমিতি পুরোটাই করাবো। 1 5 ত্রিকোণমিতি 9 এই 17 20 আচ্ছা 20 21 22 20 21 22 লিখে রাখো, পড়াবো। এটা আমরা সব পড়াবো। আমরা দেখা হবে। রাশি বিজ্ঞান রাশি বিজ্ঞান দিয়ে দিয়েছে। আমার শুধু রাশির জ্ঞান পড়াচ্ছে। আচ্ছা হাইট এন্ড ভাই ডিসটেন্স এইগুলো তাহলে এই টেস্টের পরে করো আর রাশি বিজ্ঞান লিখবে চব্বিশটা করাবো। এটা বই বা টেস্টে তো এই পরীক্ষাগুলো এটা হবে। এত বকে যাচ্ছে না, কম বকো না, একটু কম বকো। প্রথমে এগুলো করা শেষ করবে তারপরে আচ্ছা এই 20 আছে, শোনো শোনো। তোমাদের ত্রিকোণমিতির হচ্ছে 20 22 23 20 21 22 দিত তো 21 এ হচ্ছে সম্পাদ্য আছে। আবার 23 যাবে। 20 21 23 হচ্ছে হ্যাঁ কাটিস না। 20 তে হচ্ছে কোন পরিমাপের ধারণা,
পিথাগোরাস পড়াবে রে দাদা। পিথাগোরাস না, ওই তো ইয়ে তো। সম্পাদ্য এটা একুশ। আচ্ছা পিথাগোরাস একটু বলে ওটা করতে হবে। এটা করাবে। করতে হবে না? পিথাগোরাস উপপাদ্য করতে হবে। ওটা করতে হবে। ওটাও করাবা? পি এই পি বলতে আচ্ছা শোনো তোমাদের এখানে শোনো 20 থেকে 26 পর্যন্ত যে করা আছে সব করাই করো। ঠিক আছে 20 থেকে 26 পর্যন্ত সব করাই করো। এটা বলো। তুমি এইবার আগামী ক্লাসের জন্য তোমাদের জন্য সবথেকে যেটা ইম্পর্টেন্ট আমি সেটা দাঁড়িয়ে দিচ্ছি বড় সময় ওই একটা ছক দেবো cos ছক। থিটার এই ছক মুখস্থ করে আসতে হবে। কই দাও? জেরক্স ওই করে, 3/2 জেরক্স। 2/3 স্যার জেরক্স করে। ওটা কি বইতে আছে আর তোমার রাশি বিজ্ঞান সবার লাস্টের চ্যাপ্টার 26 ওটা ম্যামের হ্যাঁ, যে দাঁড়াইছে। সহজ নিয়ম বলে দিয়েছে প্রশ্ন না করার। বলো শুনি হ্যাঁ বলো দাঁড়াও ওই পেজটা বলো কোথায় আছে। এই দেখো 299 পেজ ঠিক আছে। তো বলে যে 0 ডিগ্রির উপরে 0 লিখতে, দিয়ে তারপরে পরপর 1 2 3 4 লিখতে, দিয়ে ওটা লিখে ওটাকে 4 দিয়ে ভাগ করতে, 0 কে 4 দিয়ে ভাগ করলে 0 হয়, ওটার বর্গমূল করলে 0 হয়। দিয়ে আবার তারপরে আছে 1/4, 1/4 কে হচ্ছে দিয়ে বর্গমূল করলে 1/2, দিয়ে তারপরে পাশে হচ্ছে একে বলে 2 হবে, তাহলে 2/4 কে হ্যাঁ তুমি বলো দাদা তাতে দাদা বলে যাচ্ছে। তোমার কারেন্ট মাথা পাকা করে দিতে একটা। 2/4 কে ভাঙলে 2 আর 4। এই তুই বন্ধ কর তোর বক্স। তোর ওই ফাটা বক্স বন্ধ তোমার কর। কি মুখস্থ হয়েছে হ্যাঁ, হ্যাঁ। চক্র মুখস্থ চক্র মুখস্থ না, এমনি নিয়মটা জানি। কিভাবে চক্রটা তুলতে হবে খাতায়, এ পরীক্ষা- না দেখে পারবো। পরীক্ষার সময় আর পারলি না কি না করবি? দেখে আমি চক্র এমনি তুলতে এই পারবো। তোর বক্স বন্ধ কর। এই ছকের বক্স। এটা মুখস্থ করতে দে তো। কত নম্বর পেজ? আমার এই নিয়মটা নিরানব্বই। হেভি লেগেছে ব্যাপারে। বলে দিছো? সাইন থিটা cos থিটা মোটামুটি দেখে আসবে তা পার্টি দাও তো আমাদের গ্রুপে আর দেব শুধু দিলাম সব। কত দিন আচ্ছা 99। আমার ভুল মুভিস ভয় করে না। পারছিস না। ওর দাদু বিয়ে দেখেছিল। দাও, নেই। ঠাকুমা। ওর ঠাকুর বিয়ে দেখেছিল। তারও তোর সঙ্গে। সামলাতে পারবি তো? না বলে তুই তো আছিস। দিয়ে আসবো। তোর বেগে দিয়ে আসবি। আমাকে ছেড়ে বই নেই। ওইটা বই। আর তো আমাদের কাছেও আছে। এইটা। এটা যেন আছে পড়ে। আচ্ছা। হ্যাঁ এইটা। হ্যাঁ, এটা আছে আমার কাছে। কেউ দেখে তোমার কাছে? তো এইভাবে এটা মুখস্থ করলে পারো না। দিন চলছে না। না, তোকে দিয়ে আসবে। মানে তো দেবো না। না, না। আচ্ছা শোনো আগে এটা আগে করতে হবে না এই ত্রিকোণমিতির বেসিক জানানো না এনে এগুলো পরে হবে ঠিক আছে তোমাদের আগামী এই ক্লাস বললে আমার সহজ। বুঝতে পারছি। এটা সহজ। উই বাবা, বইটা অনেক ভালো আছে। কই দেখি দেখি পড়াটা দেখি। এই শোনো দেখি আমার কাছে দিয়ে দিচ্ছি তোকে। তোমাদের আগামী ক্লাসে আমি নিচ্ছি না। এই শোনো তোমাদের আগামী ক্লাস কবে এদিকে আয়। এই যে শনিবারে। শনিবারে আগামী ক্লাস সামনের শনিবারে বলেছি হ্যাঁ হয়েছে ওই তো 8 দিন পরে। সামনের শনিবারের জন্য তোমরা ওগুলো যদি রিভিশন করে আসো ঠিক আছে প্রথম পরীক্ষা আমাদের সরল সূত্র কষা হয়েছিল হ্যাঁ হয়েছে আচ্ছা আর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য করেছি না আর সরল সূত্র আয়তন বাড়িটা ধরে কি করব? আগে দেখবো? খাতায় লিখবো? এই হ্যাঁ। যে, বই লিখ। ওরে না, বাহ, এটা ভালো হয়েছে। আজকে 10 তারিখ 10/8/24 অধ্যায় 2 ও অধ্যায় 4 রিভিশন করব ও চক্র দিটা দাও আয়তন না হবে। হ্যাঁ আয়তন না চক্র দিটা। চক্রবৃদ্ধি করবা ঠিক আছে অত বাচ্চা অথবা ছয়। তুমি তিনটে করলে তিনটে করো অথবা ছুটি। দুটো করে যাও ছুটি এই শুনে রাখো যে যে প্র্যাকটিস করবো আমি কিন্তু আবারও বলছি যে যার যার খাতায় আমি অঙ্ক পাবো না সব কটা তাকলিদায় কিন্তু আমি কিন্তু সে বুঝে নেবো কি সে তার দ্বারা হবে না এবার এক আমি থেকে কিন্তু তার প্রতি একদম খেয়াল দেবো না এক থেকে যত পর্যন্ত আছে সব। একদম আমি কিন্তু তুমি ক্লিয়ার আগে থেকে বলে দিচ্ছি যে যে বাহানাবাজি করবে সেকেন্ড পরীক্ষা হয়ে গেছে টেস্টে পাস করতে হবে ভালোভাবে আর 2 নাম্বার মাধ্যমিক ভ্যালিডেশন করতে গেলে রিভিশন মাস্ট যে যে বাহানাবাজি করবে তার পেছনে কিন্তু আমি একদম খেয়াল দেবো না। আমি আমার মনোযোগ তাদের পেছনে দিয়ে আমি নষ্ট করবো না। আমি কিন্তু বলে দেবো প্রথম থেকে তুই সারা বছর পড়বো না পরীক্ষার আগে দিয়েছে জিজ্ঞাসা দাদা এটা কি হবে ওটা কি হবে আমি কিন্তু একদম বলবো আমি বলে যা পারবো না আমার দ্বারা সম্ভব না
তুমি তো এখন থেকে ক্লিয়ার করে দিই, বিশেষ করে তোমার আর তোমার দুজনে অঙ্কিত তো হিসাবের মধ্যেই পড়ছে না, ও তো কি বলবো ও এখন অন্য দুনিয়ায় বাস করছে, ওর জন্য আমার কিছু বলার নেই। তবে তোমাদের দুজনকে দেখে নেড়ে পড়ছে, বাহানা দেওয়া যাবে না। কোন সাবজেক্ট কি করলো আমার দেখার দরকার নেই, আমি চাইবো আমার সাবজেক্টে ভালো হোক। আর বাংলা ইতিহাস ভূগোল পড়া মুখস্থ করতে পারবা, অঙ্ক কিন্তু পরীক্ষার আগে মুখস্থ হবে না। আর ফিজিক্স আছে ক্লিয়ার? ঠিক আছে, মনে রাখবে। হ্যাঁ দাও একটা রেখে দিই। বাস সব কিছু আর সুদীপ ক্যামেরাটা বন্ধ করে দাও, আমার লাগবে না এখন। কি হবে আর আগামী দিন সুদীপ বই নিয়ে আসো। কি বই?